অবস্থা সবার? কেমন যাচ্ছে জীবন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। ফার্স্ট রোজা কি অবস্থা সবার? আমি তো বাসায় পৌঁছতে পৌঁছতে অফিস থেকে মানে শুধু পৌঁছেছি, আজান দিয়ে দিছে, এমন একটা অবস্থা। কি বাজে অবস্থা ঢাকার। So, গত 2 দিনে কি শিখলেন? মানে তেমন কিছু কি বুঝতে পারছেন, অথবা প্রবলেম সলভিং জগৎ নিয়ে কিছু বুঝতেছেন and কি জন্য দরকার, অথবা আপনাদের স্যারও তো মনে হয় মানে কি ফ্যাকাল্টিও মনে হয় ছিলেন একদিন, তো উনিও তো আপনাদের অনেক কিছু মোটিভেট করলো প্রবলেম সলভিং যেন করেন আর সামথিং। তো সবাই কি মোটিভেটেড হচ্ছেন নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি তো চাই যে এখান থেকে আপনারা কোনো কেউ আগামী ফেসবুক গুগল মাইক্রোসফটে যাবেন, অথবা কেউ এখান থেকে ফেসবুক গুগল মাইক্রোসফট বানাই ফেলবেন, তো এটাই তো এক্সপেক্টেড নাকি? বানাতে পারবেন না নাকি? ইনশাআল্লাহ ভাই, পারবো। বাস। তো কেননা এটা এটা কঠিন ব্যাপার না, ঠিক আছে, একজন প্রবলেম সলভারই আসলে ওখানে জয়েন করে, ওরাই এগুলো বানাচ্ছে। তো হোয়াই নট ইউ? তো আপনারাই পারবেন basically, হ্যাঁ। তো বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে যারা বানিয়ে ফেলতেছে। তো আমরা মিটিং শেষে আপনাদের যে আরো কোনো কুড়ি থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা সামথিং নিয়ে আমি আরো কোশ্চেন অ্যান্সার দিব নি, সমস্যা নাই। তো আজকের টপিকটা হচ্ছে কি ফাংশন, হ্যাঁ। তো আমি এত সময় নিব না বেশি, কেননা এমনিতেই রোজার সময়, আর ফার্স্ট রোজা তো সবাই একটু ক্লান্ত। হ্যাঁ, আমিও। তো আমরা একটু বেসিক ডিসকাশন করবো ফাংশন নিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ। আর কয়টা ক্লাস হবে? বুঝে নাই। আর কয়টা ক্লাস হবে মানে আর আমাদের কোন, এই এটা লাস্ট উইকে? ক্লাস। আচ্ছা আচ্ছা। তো আর ভাইয়া বলেন কিছু যে বলেন। প্রবলেম ছিলেন ওইটা আসলে মানে ওইটা কি কোনো কন্টেস্ট হবে? মানে একটা অ্যানাউন্সমেন্ট দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, সো কন্টেস্ট ইজ নট লাইক যে ইউ ডোন্ট ফিল লাইক যে এটা ইজ ভেরি হার্ড, হ্যাঁ। সো আচ্ছা আমাদের কন্টেস্ট বলতে কি বুঝি? আমরা ধরেন কোনো একটা ক্লাসে গেলাম, ক্লাসে আমাকে একটা ধরেন পেপার দিলো, আমি একটা কোশ্চেন অ্যান্সার সলভ করে সাবমিট করলাম, ঠিক আছে। তো এরকমই অনলাইন জাজ বলতে কিছু একটা জিনিস আছে, সেখানে ধরেন আপনি একটা প্রবলেম সলিউশন লিখলেন, লিখে সাবমিট করলেন, দেন সে আপনাকে বলবে যে অ্যাকসেপ্ট হয়েছে নাকি রং অ্যান্সার হয়েছে। আর আরো কিছু ভার্ডিক আছে, যেমন টাইম লিমিট এক্সিডেড, মেমোরি লিমিট এক্সিডেড, যেগুলো আপনার সিএসসি পোলাপান, সো আপনারা আর ভালো জানবেন যে একটা যদি প্রবলেম সলিউশন যদি অনেক লং টাইম যদি রানিং হয়, তখন সেটা কি টাইম লিমিটের উপরে চলে যায়, তো তখন এটা টাইম লিমিট এক্সিড হয়ে যায়। মেমোরি যদি বেশি নিতে থাকে, একটা থ্রেশহোল্ডের উপরে চলে যায়, তখন মেমোরি লিমিট এক্সিড হয়ে যায়। তো এই জিনিসপত্রগুলো আছে আর কি। তো ওইরকমই ক্লাসের মতো এখানে আপনি প্রবলেমটা সাবমিট করবেন একটা সময়ের মধ্যে, পরীক্ষা যেমন একটা সময়ের মধ্যে থাকে, এরকম সাবমিট করবেন। যে যত যাতে যত তাড়াতাড়ি সাবমিট করতে পারবে সে তত র্যাঙ্কিং এর উপরে থাকে। বুঝতে পারছেন? তো আপনার কাজ হচ্ছে শুধু সাবমিট করা, এন্ড যত তাড়াতাড়ি হ্যাঁ। সম্ভব। হ্যাঁ বলেন। কোনো ডেডলাইন আছে মানে এত তারিখের মধ্যে? কোনটা ডেডলাইন? মানে এই যে যে প্রবলেমগুলি লিংক গ্রুপে দেওয়া হয়েছে। না আচ্ছা, এটা আসিফ ভাই। আ- আচ্ছা ভাই, ওটা হচ্ছে আমাদের গতকালকের জন্য প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল। আর তারপরেও আমাদের কন্টেস্টের আগ পর্যন্ত আমরা প্র্যাকটিস করব, এবং প্রবলেম পড়লে আমরা সাপোর্ট ক্লাস আছে, প্লাস আমরা গ্রুপে হেল্প চাইতে পারি। আচ্ছা ভাই, মেইন কন্টেস্ট কি দেরি আছে না? কন্টেস্ট সম্ভবত 5 তারিখে হবে। তো আমরা আজকে ক্লাস শুরু করি, কেননা কন্টেস্ট কি জিনিস and কেমন প্রবলেম সাবমিট করতে হয়, অ্যাটলিস্ট এই জিনিসগুলো যদি নিয়ে কারো কনফিউশন থাকে। রকিব ভাই বললেন যে উনি 4 তারিখে আপনাদের মোটামুটি একটা ছোট্ট একটা সেশন নিয়ে ধরেন 15-20 মিনিট আধা ঘন্টায় একটু দেখাই দিবে যে কেমনে আর কি পার্টিসিপেট করতে হয়। সো এটা ইট ইজ নট বিগ ডিল, কেননা আপনি তো কোড করতে পারেন। তো কোডটাই কেমনে সাবমিট করতে হয় এই জিনিসগুলো হয়তো বা দেখাই দিবে, আর যদি কোনো ওয়েবসাইটে লিঙ্ক মানে সাইন আপ করা লাগে, সাইন আপটা দেখাই দিবে আর কি। তো সমস্যার কথা না আর কি, ঠিক আছে। আর কারো কোনো কোয়েরি আছে? আর গ্রুপে যে প্রবলেম গুলো দিচ্ছে হয়তো বা এগুলো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম, আপনি বাসায় আপনি প্র্যাকটিস করেন আর কি। ইট ইজ নট লাইক যে আপনাকে সাবমিট করতে হবে, এরকম না। যদি কোনো প্রবলেম ইয়া হয়, মানে সমস্যা হয়, বুঝতেছেন না, সাব সাপোর্ট ক্লাসের লিঙ্ক দিছে, আপনি হয়তো বা ওখানে সাপোর্ট ক্লাসে যাইয়া বলতে পারেন, কারণ এটা একটা সুযোগ যে আপনি একটা মেন্টরকে পাচ্ছেন যে আপনাকে বুঝাই দিচ্ছে। অ্যান্ড গ্রুপেও বলতে পারেন, যতদিন আমাদের প্রোগ্রামটা চলতেছে, তো গ্রুপে বলতে পারেন, এখানে আরো অনেক মেন্টর আছে, তো যে কেউ আপনাকে হেল্প করবে আর কি। And দিন শেষে আপনার প্রবলেম হলে ওই প্রবলেমটা আপনার মানে কো ফ্রেন্ডও মানে ফ্রেন্ডরাও দেখতেছে, তো তাদেরও যদি প্রবলেম থাকে তারাও সলিউশন পাই যাবে। সো ফিল ফ্রি টু আস্ক, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলেন আমরা আজকে ছোট একটা ছোট ক্লাস শুরু করে দিই। জুমের তো পুরো স্ক্রিন নিয়ে আসছে।
আমার ইয়ে কি দেখা যায়, এই স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া। সেই, তো আজকের কাছে টপিক তো মোটামুটি সবাই জানে। আজকে হচ্ছে আমরা ফাংশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো ফাংশন নিয়ে কারো কোনো আইডিয়া আছে আগে থেকে, মানে ফাংশন ইউজ করছেন এরকম কিছু? জি অথবা ভাইয়া। সমস্যা নাই। তো কারো যদি ফাংশন নিয়ে আইডিয়াও থাকে, তো আমরা সে কিছু অ্যাডভান্স মিডিয়াম টাইপের কিছু প্রবলেম দেখবো, মানে টার্মিনোলজি গুলো দেখবো আর কি। ঠিক আছে, আর যারা একদমই ফাংশন পারেন না, চলেন শুরু করি, একদম আমরা বেসিক থেকেই শুরু করি। নো প্রবলেম। তো চলেন, আজকে হচ্ছে গিয়ে আসলে ইন্ট্রোডাকশন টু বেসিক ফাংশনস। হ্যাঁ, তো আজকে আমরা কি শিখবো আসলে মেইনলি, ফাংশন কেন দরকার, আর একটা হচ্ছে গিয়ে ফাংশনের একটা বেসিক স্ট্রাকচার। দেন আমরা কিছু ধরেন সিম্পল এক্সাম্পল একটা কিছু দেখবো যে ফাংশন কিভাবে কাজ করে। আরো কিছু টার্মিনোলজি আছে। তো একটু মিডিয়াম যারা একটু আরো ভালো শিখতে চান অথবা একটু কিছু নতুন শিখতে চান ফাংশন নিয়ে, তো তারা হয়তো বা একটু দেখবেন। এই হচ্ছে কি আজকে এজেন্ডা। তো ক্লাসে যদি আরো সময় থাকে, হয়তো বা আপনার যদি এর কোনো আরো কিছু প্রবলেম থাকে অথবা অ্যাডভান্স আরো কিছু দেখতে চান, আমি শেয়ার করবো না, সমস্যা নাই। দেখি কতটুকু যাওয়া যায়। ঠিক আছে, তো আচ্ছা, তো ফাংশনের ডেফিনেশন, তো ফাংশনের ডেফিনেশনটা কি আসলে? হ্যাঁ, তো আমরা তো সবাই একটা কোড করার সময় ইন্টিজার মেইন, একটা মেইন ফাংশনে সবসময় লিখি, সবাই জানেন না এটা? আমরা সবসময় যে কোনো কোড জি। করি মেইন ফাংশনে কোড করি। হ্যাঁ, তো ওই মেইন ফাংশন একটা ফাংশন, তো ওটা হচ্ছে কি আসলে আপনার ডিফল্ট ফাংশন, ওখান থেকে আসলে সিস্টেম শুরু হয়। তো আমরা আসলে আজকে কাজটা হচ্ছে কি, ধরেন আপনি মেইন ফাংশন তো চিনেনি, এখন এর বাইরেও কি ফাংশন লেখা যায় কিনা, অথবা ফাংশন দেখতে কেমন, অথবা লেখা যায় কেমন, অথবা কি জন্যই বা দরকার ফাংশন। আমি তো মেইন ফাংশনের মধ্যেই সব করতে পারি। And অবশ্যই হ্যাঁ, সব আপনার সব কাজই মেইন ফাংশনের মধ্যেই করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো ফাংশনের দরকার পড়ে না। কিন্তু কেন মেইন ফাংশন বাদ দিয়ে আমি একটু আলাদা ফাংশনে কাজ করব? হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ডেফিনেশন যে আপনার ফাংশন হচ্ছে কি একটা কোড, মানে ব্লক অফ কোড। যেমন ইন্টিজার মেইন একটা ফাংশন, ফাংশনের মধ্যে কিছু কোড থাকে। তো আপনি যদি একটা কাস্টম একটা কিছু ফাংশন বানাতে চান অথবা কিছু বানাতে চান সেম টু সেম, আপনি একটা কিছু ব্লক অফ কোড বানাবেন আর কি। তো ঠিক আছে, তো ফাংশন বেনিফিট কি, মানে কি জন্য আসলে বেনিফিট, এটা আমরা কি জন্য করতে চাইতেছি? তো একটা হচ্ছে কি কোড অর্গানাইজ করে লেখা যায়। তো আপনি যদি মেইন ফাংশনের মধ্যেই হিজিবিজি করে অনেক কোড লেখেন, তো আসলে বোঝাটা কঠিন। হ্যাঁ, তো ধরেন আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, তো ইন্ডাস্ট্রিতে যারা জয়েন করে মোস্ট অফ দেমই আসলে আপনার একটা বই পড়ে, লাইক ক্লিন কোড নামে একটা বই পড়ে। তো ওখানে আসলে ফাংশনের নিয়ে একটা পুরো চ্যাপ্টারই আছে, শুধু ক্যান ফাংশন ইউজ করবো তার উপরে। তো ফাংশন ইউজ করলে দেখা যায় যে আমাদের যে আমরা বিভিন্ন কাজ করি, সাব কাজ যেগুলো করি, ধরেন আপনার দরকার পড়লো যে আমি এটা যোগ করতে চাই, অথবা আমি ধরেন এই জায়গাটা প্রিন্ট করতে চাই, আমি হচ্ছে গিয়ে ধরেন এই জায়গাটা সাবট্রাকশন করতে চাই। তো এই কোড বারবার লেখার থেকে আমি যদি একটা ফাংশন লিখে ফেলাই যাকে আমি শুধু কল দেবো, সে আমাকে যোগের রেজাল্টটা দিয়ে দিবে, ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার জানা দরকার নাই। হ্যাঁ, তো এতটুকু ছোট কাজের জন্য অথবা আরো ডিফল্ট অনেক কমপ্লেক্স কাজের জন্য আমরা এরকম কোড অফ ব্লকস লিখে ফেলতে পারি, যেটার কারণে আমার দেখা যায় যে শুধু বারবার শুধু কল দিলেই হচ্ছে। কিন্তু আদারওয়াইজ কি করতে হতো, আমার মাল্টিপল কাজের জন্য বারবার লেখা লাগতো, কিন্তু সেই কাজটা আমি একবারই করে ফেলতে পারতেছি, শুধু এটা কল দিলেই হচ্ছে, সেটা আসলে আপনার রিউজিবিলিটি বাড়াচ্ছে। আরেকটা হচ্ছে কি, ধরেন আপনার মেইন ফাংশনে সব কাজ করলেন, এখন মেইন ফাংশন সব কাজ করলেন, এখন আপনার ধরেন ভুল হয়েছে, এখন ভুলটা বাই করাটা টাফ। কেননা পুরো ফাংশনটাই আপনার দেখা যাচ্ছে যে ট্রাভার্স করতে হইতেছে, দেখতে হইতেছে কোন জায়গায় সমস্যাটা হয়েছে। তো এটা ধরেন আপনার আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে এখানে 2,000 5,000 10,000 লাইনের কোডও লেখা লাগে। হ্যাঁ, সো পুরো কোডে যদি আপনি মেইন ফাংশনে করেন এটা করা সম্ভব, কিন্তু দেখা যায় যে যদি করতে যাই এত 10,000 লাইনের কোড আপনি ডিবাগ করবেন কেমন, এত বড় লাইন। তো দেখা যায় যে যদি আপনি ফাংশন ওয়াইজ করেন, তো ফাংশন কি করতেছে আপনার মডিউল মডিউল বানাই ফেলতেছে একটা। হ্যাঁ, তো একটা স্পেসিফিক কাজের জন্য আপনি ফাংশন লিখতেছেন, তো আপনি দেখা যায় যে কোন জায়গায় এররটা হয়েছে সহজে আপনি এই ফাংশনের যদি করে জিনিসটা করেন, ডিবাগ করাটা ইজি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কি মোটামুটি বেনিফিট। চলুন আমরা সামনে আগে তখন দেখতে পারবো যে আসলে ফাংশনের স্ট্রাকচার গুলো কেমন। তো বেনিফিটটা আর একটু বেটার বোঝা যাবে সামনে। তো একটা ফাংশনের চেহারা কেমন, দিস ইজ দ্য ফেস অফ এ ফাংশন বেসিক্যালি। সো বেসিক স্ট্রাকচার হচ্ছে গিয়ে একটা ফাংশন, একটা রিটার্ন টাইপ থাকবে, একটা ফাংশন নেম থাকবে, একটা প্যারামিটার লিস্ট থাকবে।
তারপর ধরেন ভিতরে আমি ফাংশনের ভিতরে কিছু কোড লিখলাম, তারপর তার একটা রিটার্ন যদি দরকার, রিটার্ন ভ্যালু যদি দরকার পড়ে, আমরা রিটার্ন ভ্যালুটা করে দেবো। হ্যাঁ, তো আমি যে কথাগুলো বললাম অনেক যারা নতুন, অনেকে ধরতে পারতেছেন না যে ভাই রিটার্ন টাইপ কি, এখানে ফাংশন নেম কি, আবার প্যারামিটার লিস্ট কি, আবার কি কোড করব, আবার কিভাবে রিটার্ন করব। তো অনেকের এটা মনে হতে পারে, চলেন আমরা সামনে আগাই তখনই বুঝতে পারবেন। কিন্তু এটা বুঝতেছেন যে একটা ফাংশনের বেসিক স্ট্রাকচারটা কি, And, এটা শুধু এর মনে রাখতে হবে যে একটা ফাংশন কিভাবে করে লিখতে হয় আর কি। তার একটা রিটার্ন টাইপ থাকে, একটা ফাংশন নেম থাকে, প্যারামিটার লিস্ট থাকে, এবং মেইন একটা বডি থাকে। ঠিক আছে, যদি দরকার পড়ে আমরা রিটার্নও করি ফেলো। চলেন না, সো রিটার্ন টাইপ, প্যারামিটারস, এগুলো কি জিনিস আসলে? সো আমি ধরেন একটা ফাংশন, আমি একটা ধরেন ব্ল্যাক বক্স, হ্যাঁ আমি ধরেন একটা ব্ল্যাক বক্স চিন্তা করেন যেটার কোনো অস্তিত্ব নাই। ধরেন আপনার ফ্রেন্ডকে আপনি যদি জিজ্ঞেস করেন, পাঠিয়ে দেন যে এক এক আর দুই পাঠিয়ে দিচ্ছেন একটা ভ্যালু, সে ফ্রেন্ড আপনাকে যোগ করে একটা একটা রিটার্ন ভ্যালু দিল যে 3। তো ওই ফ্রেন্ডটা ধরেন ফাংশন, হ্যাঁ, তো আপনার ও কি রিটার্ন করবে? একটা তো ভ্যালু রিটার্ন করবে, তাই না? আপনি তো একটা কাজের জন্য আপনার ফ্রেন্ডকে কল দিয়েছেন, তো যে ভ্যালুটা রিটার্ন করছে, তো আমার তো রিটার্ন ভ্যালু টাইপটা লাগবে। ঠিক আছে, তো এই টাইপটাই হচ্ছে কি আসলে রিটার্ন টাইপ। তো আমরা যেটা দেখতেছিলাম এই যে রিটার্ন টাইপ। তো ফাংশন নেম, সো ফাংশন নেম তো কি, মানে ফাংশনকে কল দেওয়ার জন্য তো একটা নেম লাগবে, তো সেই নেমটা হচ্ছে এটা। আর হচ্ছে প্যারামিটার, সো এই যে আপনি দেখেন ইন্টিজার এ, ইন্টিজার বি, সো আপনার ধরেন আমি এটা এই যোগের জন্য একটা ফাংশন লিখলাম অ্যাড এর, হ্যাঁ। তো সেই কাজ, তার কাজ কি, আমি দুইটা ভ্যালু পাঠাই, এ এবং বি। তো সে আমাকে রিটার্ন রিটার্ন এ প্লাস বি পাঠাই দেয়, মানে সেটা যোগ করে আমাকে ফাংশনটা পাঠাই দেয়। সো এই দেখা যাচ্ছে যে এই যে, সো এটা হচ্ছে কি আসলে রিটার্ন টাইপ। সো আপনি যদি কোনো একটা কাজ করেন সেটা যদি আপনি পাঠাই দেন, তো অনেক সময় দেখা যেতে পারে যে আপনার কোনো রিটার্ন লাগতেছে না, মানে শুধু ফাংশনে পাঠাবেন, সে ধরেন একটা প্রিন্ট করতেছে অথবা কিছু ক্যালকুলেট করতেছে। তো তখন আসলে আপনার এই কাজটা হয় ভয়েড, হ্যাঁ। তো এই জন্য সো রিটার্ন টাইপ আপনার যে কোনো কিছু হতে পারে, ভয়েড হচ্ছে গিয়ে নতুন একটা রিটার্ন টাইপ, আপনার হয়তো বা আগে অনেকে পরিচিত নাও হতে পারে। তো ভয়েড হচ্ছে গিয়ে কোনো কিছু রিটার্ন করবে না। আদারওয়াইজ যদি কোনো কিছু রিটার্ন করতে দরকার পড়ে, লাইক আপনার ইন্টেজার, স্ট্রিং, ডাবল, ফ্লোট, সো এই টাইপের জিনিসপত্র যদি আপনার রিটার্ন করা দরকার পড়ে, তখন আসলে আপনি একটা রিটার্ন টাইপ দিয়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে রিটার্ন টাইপ, প্যারামিটার, এই জিনিসপত্রগুলো। তো বলেন, তো আমি যে একটু আলোচনা করলাম রিটার্ন টাইপ কি, ফাংশন নেম, প্যারামিটার লিস্টটা কি, রিটার্ন টাইপ কি, রিটার্ন করব, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন, তাহলে আমি আর একটু ক্লিয়ার করবো যদি কোনো কনফিউশন থাকে। বলেন, কারো কোনো কনফিউশন নাই? ভাইয়া রিটার্নটা আর একবার একটু বোঝাবেন? আচ্ছা, চলেন আমরা পরে কি আছে স্লাইড। এই আমার কি ইয়া কোড ব্লক ইয়া দেখা যায়, স্ক্রিন দেখা যায়, কোড এডিটর? জি ভাইয়া দেখা যাচ্ছে। আরে সেই নাইস। ঠিক আছে, ধরেন কি যেন আমাকে কোশ্চেন করলেন একটু আগে, কোন আপু যেন? রিটার্ন টাইপটা আবার একটু বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ঐশী, ঐশী, কি আপু নাকি ঐশী আপু? ওকে, ঠিক আছে। তো ঐশী আপুর কোশ্চেন আপনার ছিল যে রিটার্ন টাইপ জিনিসটা কি বোঝানোর জন্য, তাই না? কি আমাকে, ভাইয়া? সো জি। ঐশী আপু আমাকে একটা হেল্প করেন, হ্যাঁ, তো আপনি একটা আমাকে হেল্প করেন। ধরেন আমরা একটা কাজ করতে চাই, যে ফাংশনের কাজ হচ্ছে গিয়ে দুইটা সংখ্যা নিবে। ঠিক আছে, ধরেন দুইটা, সে ইট উইল টেক্স, ইট টেক্স টু নাম্বার বেসিক্যালি। ইট, ধরেন এড অ্যাড করবে, দেন অ্যাড করবে, তখন রিটার্ন করবে, বুঝছেন? জিনিসটা রিটার্ন করবে। আমার কি দরকার, রিটার্ন একটা ভ্যালু দরকার, হ্যাঁ? তো তো ধরেন আমি পরে লিখতেছি জিনিসটা। তো ওইসব আমি তোকে বললাম না ভয়েড, ভয়েড মানে হচ্ছে সেই কিছু রিটার্ন করে না, এটা মনে আছে? জি ভাইয়া। আচ্ছা নাইস। তো ধরেন এটা হচ্ছে কি মেইন ফাংশন, আমরা যখন কোনো একটা স্টার্ট করি কোনো একটা কোড, দেখা যায় যে এটা মেইন ফাংশন থেকেই কল হয়, হ্যাঁ। তো এই হচ্ছে কি মেইন ফাংশন। তো আমি ধরেন মেইন ফাংশন থেকে একটা কিছু ইয়া করতে চাই, ধরেন ইন্টিজার সাম, আমি একটা সাম করলাম এ প্লাস বি। ধরেন সি আউট, আমি চাচ্ছি যে একটা এড করতে চাই, ধরেন ইন্টিজার, ইন্টিজার কি রেজাল্ট, আমি একটা ভ্যালু পাঠাতে চাই, লাইক ধরেন 3 এবং 4 পাঠাইলাম, হ্যাঁ। সো
আমি কি জানি, আমি চাই যে মেইন ফাংশন থেকে আমি দুইটা সংখ্যা পাঠাবো এড এর মধ্যে, সে আমাকে রেজাল্টটা শো করাবে, তাই না? আমার হচ্ছে এরকম একটা রিকোয়ারমেন্ট, বুঝতে পারছেন ঐশী আপু? এখন আমি যদি এইটাকে, আমি কি করছি, নতুন একটা ফাংশন বানাইছি যার একটা রিটার্ন টাইপ আছে, সামথিং ফাংশন নেম আছে, প্যারামিটার লিস্ট আছে। আমি একটা কাজ করছি, অ্যাডটা করে সামের মধ্যে রাখছি। এখন আমি যদি এই সামটা রাখছি, আমি কি ফাংশন যখন কল দিছি, ফাংশন কল দিছি ঠিকই, কিন্তু আমি কি ফাংশন যে কল দিছে তাকে কি কিছু রিটার্ন করছি অথবা কিছু কি পাঠাচ্ছি? আমি তো শুধু শুধু যোগ করে রাখতেছি, আমি তো কিছু পাঠাচ্ছি না, পাঠাচ্ছি ঐশী আপু? না না। তো আমি যদি একে দেখেন, এখন দেখেন সে ইয়া করতেছে, লাইক আপনার রেড মার্ক দিয়ে রাখছে, কেননা সে আসলে বুঝতে চেষ্টা করতেছে যে লাইক আপনার, এই দেখেন আমি যদি রান করি, তো দেখবে যে ভয়েড ভ্যালু নট ইগনোর, ঠিক আছে, মানে সামথিং যে ভয়েড কখনো কিছু পাঠাতে পারে না, কিন্তু আমি এক্সপেক্ট করতেছি যে কিছু একটা ভ্যালু আসবে এবং রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ হবে। বুঝতে পারছেন? তো আমি যদি তখন ইন্টেজার দিয়ে দিই, তখন দেখা যাবে যে না, রেড মার্কটা উঠে যাচ্ছে। এখন আমি যদি দেখেন, আমি তো কোড কম্পাইল হয় নাই, কেননা কোড এরর দিছে। আমি যখন রান করি, দেখবেন যে এখন এই যে 7, ঠিক আছে, এই 7 চলে আসছে আউটপুটে। তো এই হচ্ছে কেস। তো আমরা, আচ্ছা, সরি, এটা রিটার্ন করতে হবে। তো আমি রিটার্ন করলাম, সো আমার 7টা চলে আসছে। ভাই এখন একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। এখানে রিটার্ন না দেওয়ার পরেও কেন আউটপুট 7 দেখাবে? আচ্ছা, এখন আমার কোডের মধ্যে কিছু অটোমেটেড কিছু করা আছে আমার ব্লগ এডিটরে, বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে দেন আপনি, দেখা যাবে যে এরর দেখাচ্ছে, তবুও 7 আসতেছে, সামথিং 7 আসতেছে, কিন্তু একটা নো রিটার্ন টাইপ সামথিং আমার কাছে অটোমেটেড করা আছে, এই জন্য ডাইরেক্ট আসতেছে, কিন্তু আপনাদের হয়তো আসার কথা না আর কি, অথবা মডার্ন কিছু কোড ব্লকস হয়ে থাকলে আসতে পারে। ভাইয়া কোড ব্লকসে আসে, আপনার আচ্ছা রিটার্ন আচ্ছা, না দিলেও অ্যান্সার আসে। নাইস নাইস। তো কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে সে, তাই না? তো দেখা যায় যে আপনার বলতেছে যে নো রিটার্ন স্টেটমেন্ট, তো নন ভয়েড কিছু একটা। তো আপনার হইতে পারে যে আপনি কোড ফোর্স সামথিং আগের কোনো একটা এডিটরে করতেছেন, তখন দেখা যাবে যে ও এটা সাপোর্ট করে না। মডার্ন সি প্লাস প্লাস হয়তো অনেক কিছুই সাপোর্ট করে। তো আসলে আমাদেরকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এখন ধরেন আমি একটা পেয়ার পাঠাই, ধরেন চলেন আমরা দেখি একটা পেয়ার পাঠালে পেয়ার কি আসে কিনা। আপনি তো বললেন যে আসে। পেয়ার নিয়ে আমার কারো কোনো আইডিয়া নাই, ধরেন পেয়ার পি। তো 10 পাঠালাম। দেখেন, আমি ধরেন পেয়ার পাঠাইলাম, হ্যাঁ। তো পেয়ারের মধ্যে ফার্স্ট রেজাল্ট আছে, রেজাল্ট আমি ধরেন, আপনি ধরে নেন যে পেয়ার বলতে কিছু নাই। পেয়ার পেয়ার জানেন না আপনি, এটা সমস্যা নেই। তো পেয়ারের মধ্যে পি পাঠাইলাম, তো পির মধ্যে 10 আছে এবং 15 আছে, স্যার ফার্স্টে হচ্ছে 10। তো এই পেয়ারটার 10টা কিন্তু সেখানে প্রিন্ট করে না, সেটা গার্বেজ হলে প্রিন্ট করছে 1 অর সামথিং। আমি যদি এটা রিটার্ন করে দেখি কি আসে। তো দেখেন, এখন আমি যখন পিটা রিটার্ন করছি, তখন দেখেন 10 চলে আসছে, কিন্তু আদারওয়াইজ আমি যতক্ষণ পর্যন্ত রিটার্ন করতেছিলাম না, ততক্ষণ দেখেন সে কিন্তু একটা গার্বেজ হলে দিচ্ছিল। তো আমি এটাই বলতেছিলাম যে দেখা যাচ্ছে যে একটা সংখ্যা থাকার কারণে, সিম্পল একটা কিছু ক্যালকুলেশন থাকার কারণে সে হয়তো বা মডার্ন এডিটর বুঝে ফেলতে পারতেছে, কম্পাইলার বুঝে ফেলতে পারতেছে। আদারওয়াইজ যদি আপনি দেখেন যে একটু কমপ্লেক্স সিনারিও ক্রিয়েট করে দেন, পেয়ার দিয়ে দিয়েছেন অর সামথিং একটা কিছু দিয়ে দিয়েছেন, অথবা কমপ্লেক্স কিছু ক্যালকুলেশন করতেছেন, তখন কিন্তু আপনার সেটা বুঝতে পারতেছে না। তো ক্লিয়ার হয়েছেন যে আসলে ওই রিটার্ন না দিলেও আসলে কি গার্বেজ ভ্যালুটা আসতেছে, আর সিম্পল ক্যালকুলেশন করে ফেলতে পারতেছে। আদারওয়াইজ যদি কমপ্লেক্স সিনারিও যখন ক্রিয়েট হয়, তখন আসলে রিটার্ন টাইপটা দিতে হবে কেন? তো আর রিটার্ন হ্যাঁ, টাইপের, বুঝতে পারছি। এই তো নাইস। তো অ্যাটলিস্ট রিটার্ন টাইপের মর্মটা বুঝে ফেলছেন, একটু আগে যে ক্লিয়ারটা ছিল, আমরা আরো কিছু কোশ্চেন টোশ্চেন করে রিটার্ন টাইম কেন দেওয়া উচিত এই জিনিসগুলো গুলো বুঝে গেছি। তো এখনো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, তো তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। তো এই তো আপনারা তো ফাংশন বুঝেই গেছেন। অনেকে দেখেন, দেখা যাচ্ছে যে অনেক আইডিয়াও আছে এবং
আমার আমার কি, আমি যদি কিছু ভুল করে থাকি আপনি ধরে ফেলতে পারতেছেন। নাইস, বলেন। হ্যাঁ, একজন মশহুর ভাই বলেন। ভাই এই যে পেয়ার ফাংশনটার কাজ কি? আরে সে আচ্ছা, সমস্যা নাই। আমি একটু অ্যাডভান্স জিনিস নিয়ে আসছি। আমি যদিও আজকে এটা শেখানোর উদ্দেশ্য আপনাদের না, কেননা আপনারা একটু একটু কোশ্চেন করলেন যে ভাই আমি রিটার্ন না লিখেও আমার অ্যান্সার চলে আসছে, ঠিক আছে, ওটা আনার জন্য আমি দেখালাম পেয়ার ফাংশনটা। দেখেন আপনি যদি একটু কমন সেন্সও থাকে সবার, দেখবেন যে পেয়ার ফাংশনটা হচ্ছে কি এমন একটা টাইপ, এটা সি প্লাস প্লাস এর একটা লাইব্রেরির মতো। সে আসলে পেয়ার হিসেবে রাখতেছে দুইটা ভ্যালুকে, হ্যাঁ। তো এরকম অনেক অ্যাডভান্স অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা আস্তে আস্তে জানতে পারবো, সমস্যা নাই। তো এরকম অনেক কিছুই আছে, অনেক ধরনের কন্টেনার আছে। আমরা যেমন লিঙ্ক লিস্ট দিয়ে ডাটা স্টোর করতে পারি, তাই না? আপনার সেকেন্ড ইয়ার তো ফার্স্ট ইয়ার যারা আছেন তারা লিঙ্ক লিস্ট শেখানো হয়েছে। তো ওই লিঙ্ক লিস্ট দেখতে দেখে দেখবেন যে আপনাদের অনেক কোড লিখতে হয়। সেই কাজটাই দেখা যায় যে সি প্লাস প্লাসে আমরা হয়তো বা একটা লাইন লিখলেই আসলে পুরো যে কাজটা হয়ে যায়, হ্যাঁ। তো এরকম অনেক কিছুই আছে। তো এই পেয়ারও এরকম একটা কিছুর মধ্যে পড়ে। তো এটার আমি কোর নলেজ এখন যাচ্ছি না, আমাদের আজকে টার্গেট হচ্ছে কি ফাংশনে জানানো। এই তো, বলেন। হ্যাঁ ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই কিছু বলবেন? আচ্ছা। না ভাইয়া, কিছু বলবো না। ভাই এড আর রিটার্ন সম্পর্কে একটু ধারণা আমি বুঝতে পারতেছি না আমি আরে খুবই। সে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই যে বুঝতে না পারলে অবশ্যই বলবেন, কেননা আদারওয়াইজ চুপ করে থাকেন লাভ কি? আপনি তো বুঝলেন না কিছুই, হ্যাঁ। এই তো আজকে লিস্ট আমি রিটার্ন না দিয়ে মানে কোড রান করাতে আপনারা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছেন, যাদের লিস্ট আগে এটা নিয়ে আইডিয়া ছিল না, অথবা ক- আগে মনে করতেন যে না রিটার্ন না দিলেও হয়। লিস্ট এখন তো বুঝতে পারছেন যে রিটার্ন দিতে হবে কেন, নাকি? জি ভাই, এটা তো বুঝতে পারছি। নাইস, গুড। হ্যাঁ, কোন ভাই যেন কোশ্চেন করলেন এখনই? ভাই আমি কি যেন বললেন? মানে ফাংশন, আপনি নাম এড আর রিটার্নটা কিভাবে কাজ করে, মানে রিটার্নটা আমি বুঝলাম, এডটা কিভাবে কাজ করলো এটা একটু যদি বলতেন। আরে সে ধরেন কে যেন, নাম কি ভাই? তাসিন ভাই। জি ভাই। তাসিন ভাই, তাহলে আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি বুঝে যাবেন, হ্যাঁ। এখন আমার উদ্দেশ্য কি, আমি ফাংশন, মেইন ফাংশন থেকে এমন কাউকে কল দিতে চাই যে আমাকে একটা অ্যাড করে দিবে। ইট ইজ নট লাইক যে অ্যাড লিখছি বলে অ্যাড হচ্ছে, এমন না। আমি যে কোনো কিছু লিখতে পারি, অ্যাড তাসিন, তাও লিখতে পারি, জানেন, কোনো সমস্যা নাই। ফাংশন নেম, ইট ইজ নট লাইক যে এটা বাইবেল একটা কিছু যে ফাংশন নেমের নাম অ্যাডে দিতে হবে কিছু একটা। ফাংশন নেম যা দিবেন আপনি বুঝতে পারলেই হয়েছে, এবং ভিতরে যে কাজটা করতে চাইতেছেন সেই কাজটা করতে পারলেই হয়েছে, হ্যাঁ। তো আমার কাজ হচ্ছে কি অ্যাড তাসিন, এটা কল দেবো। এই ফাংশনের কাজ হচ্ছে আমাকে দুইটা নাম্বার যোগ করে দেবে, অথবা দুইটা নাম্বার যেটাই করতে চাই আমি করে দেবে, দেন শেষে আমাকে একটা রেজাল্ট রিটার্ন করবে। তো আমি যদি রিটার্ন রেজাল্ট না দেই, তখন দেখা যায় যে সেটা গার্বেজ ভ্যালু রিটার্ন করে, হ্যাঁ। তো আমি এটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম যে অনেকে দেখা যাচ্ছে আসে রিটার্ন, কিন্তু আসলে রিটার্ন টাইপ দেওয়া উচিত কেন, এবং কমপ্লেক্স সিনারি তো দিতেই হবে আসলে, হ্যাঁ। তো ওইটা নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু ধরে নেন যে এরকম হইলে আপনার রিটার্ন আসবে না, কারণ আপনি তো কিছু রিটার্ন করেন নাই। তো আপনাকে অবশ্যই একটা একটা নাম্বার রিটার্ন করতে হবে, যে আসলে ধরেন আমি সামটা রিটার্ন করছি, তো কিছু একটা ক্যালকুলেশন করে ওই জিনিসটা আমি রিটার্ন করে পাঠিয়ে দিয়েছি। তো ওই রিটার্নটা করে পাঠিয়ে দিলে এই ফাংশন যে আমি কল দিছি সেই কাজটা শেষ করে এটা সাম যে জিনিসটা রিটার্ন করছি সেই রিটার্নটা এসে রেজাল্টের মধ্যে বসবে। আসিম ভাই বুঝছেন? হ্যাঁ এবার বুঝতে পারছি। নাইস, গুড। তো সমস্যা নেই, যদি কারো কোনো আরো কোনো কোশ্চেন থাকে বলেন, আমরা আরো দরকার বলে আরো কমপ্লেক্স সিনারিও বানাবো। হ্যাঁ, তাও যদি আপনারা বুঝতে ভাইয়া পারেন। হ্যাঁ বলেন ইব্রাহিম ভাই। বলছি, লাস্টে যদি টাইম থাকে পেয়ার ফাংশনটা একটু আলোচনা করেন। নাইস। আচ্ছা ঠিক আছে, পেয়ার তো আলোচনা করা যায়, আমি আরো অনেক কিছু আলোচনা করতে পারি। আপনার অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেগুলো আপনি মানে ফিল করবেন যে না আমরা এত কঠিন ভাবে একটা কিছু করি, যে বাট অনেক কিছুই এত ইজিলি রাখা যায়, তাই না? তো এরকম অনেক কিছু করা যায়। পেয়ারের উপরে পেয়ার, নেস্টেড পেয়ার করা যায়, দেখা যায় যে আমি মানে কত নেস্টেড পেয়ার বানানো যায়, আমি অনেক কিছু করা যায়, হ্যাঁ। তো দেখি সময় হলে, আপনি যদি বলছেন দেখাবো, দেখা যাক। সময়ের উপর সবকিছু নির্ভর করতেছে, আসলে আমাদের সময় হচ্ছে কম, এই হচ্ছে কেস। ঠিক আছে, তো চলেন আমরা একটু আবার স্লাইডে ফেরত যাই নাকি? তো আমি কইছিলাম বলেন, তো আমি ছিলাম এই যে আপনাদের রিটার্ন টাইপ প্যারামিটার কি জিনিস এইগুলোর মধ্যে ছিলাম, ঠিক আছে। তো ধরেন পরেরটার মধ্যে যাই, এই সেম টু সেম এই কাজটাই এখানে করতেছি আমরা। ধরেন একটা গ্রেডিং দিতে চাচ্ছিলাম, ধরেন এই কোডটা যদি আমি কপি করে নিয়ে যাই, তো যারা এখনো বোঝেন নাই, তো এই কোডটা দেখলে ওটা বুঝতে পারবেন যে ধরেন ঠিক আছে। তো আমি ধরেন একটা গ্রেটিংস কল দিতেছি, সে আরো ইজি, মানে আগেরটা থেকেও ইজি, যে আমি একটা গ্রেটিং কল দিচ্ছি, দেখেন আমি শুধু গ্রেটিং এর কাজ হচ্ছে কি সেটা গ্রেটিং ফিল করে। তো আমার বিভিন্ন হয়তোবা আমি এখানে আরো কয়েকবার প্রিন্ট দিতে পারি,
ধরেন দেখা যাবে যে এই দেখেন আমি যে 4বার কল দিলাম, এখানে তার প্রিন্ট হবে কয়বার বলেন তো? আমি কল তো 4বার দিছি নাকি? হ্যাঁ, 4 বার দিছি। প্রিন্ট হবে কয়বার? 4বারই প্রিন্ট হবে। 4 বার দিতে হবে। আচ্ছা, নাইস, এই তো। সো এই কাজ আমি যদি মেইন ফাংশনে কাজটা এই যে গ্রিটিংস, হ্যালো, ওয়েলকাম, সি প্লাস প্লাস প্রোগ্রামিং সামথিং, হ্যাঁ, তো আমি ধরেন একটা স্ট্রিং নিলাম, যে স্ট্রিং এর কাজ হচ্ছে গিয়ে আপনি যদি স্ট্রিং নাও পারেন, ইট ইজ নট ফিল যে এটা পারি না এই জন্য বুঝতেছেন, it is not- মনে করেন স্ট্রিং একটা, সেই স্ট্রিং মানে হচ্ছে ধরেন একটা এইরকম, ঠিক আছে? তো ওয়েলকাম টু সামথিং ধরেন আপনার এখানে ইয়াটা লিখে দেয়। আমি এখন তো সি প্লাস প্লাস লিখছি, তো সে যাকে পাঠাবো সে শুধু প্রিন্ট হবে, হ্যাঁ। আর কেউ কি এখানে আছেন যে সি প্লাস প্লাস পারেন না, আমি আবার কি কি সি আউট কি কি লিখতেছি এগুলো আবার বুঝতেছেন না, এরকম কেউ আছেন নাকি? সি আউট এগুলো হচ্ছে কিন্তু আপনার নর্মাল প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপের মতো, হ্যাঁ। তো না বুঝলে সমস্যা নাই, আর কেউ যদি একবারে না বুঝেন আমাকে বলতে পারেন, তাহলে আমি একদম সিতে কোড করব, বাট সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে যাবেন। তো দেখেন আমি যদি এটা লিখি, তো সে আমার রেড মার্ক দিচ্ছে। রেড মার্ক দিচ্ছে কি বল কি জন্য বলেন তো? মানে এটা আমি যদি কম্পাইলও করি দেখবেন যে কম্পাইল হবে না সে। এখানে স্ট্রিং এসটা দিতে হবে এর জন্য না? আর্গুমেন্টটা পাস করতে হবে। আরে সবাই যদি কি আরো অ্যাডভান্স টার্মিনোলজি জানে, আর্গুমেন্ট, নাইস। তো আমি এটাকে প্যারামিটার লিস্ট বলতেছিলাম, হ্যাঁ। আমি যদি এটা না দেই তখন দেখবেন যে রেড মার্কটা চলে যাচ্ছে, মানে সে কম্পাইল করতে পারতেছে। আদারওয়াইজ যদি দেই, তার মানে হচ্ছে কি সে অ্যাটলিস্ট একটা প্যারামিটার এক্সপেক্ট করতেছে, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা একটা স্ট্রিং এক্সপেক্ট করতেছে, হ্যাঁ। ধরেন আমি গ্রেটিংস এখানে সি প্লাস প্লাস দিলাম, আর এটার মধ্যে দিলাম ধরেন একটা পাইথন, আর একটা ধরেন দিলাম জাভা, সরি, সরি। সো আমরা আরেকটার মধ্যে দিলাম যে ধরেন কিল দেওয়া যায়, সি। সি কি আমরা তো ইয়া করতেছি, সমস্যা নাই। তো ধরেন আমি রান দিলাম। তো দেখেন যে কোনো জায়গায় সি প্লাস প্লাস, পাইথন, জাভা, সি ভাবে হয়ে গেছে। তো এই কাজটাই যদি আমি মেইন ফাংশনে করতাম ফাংশন দিয়ে, তো দেখা যেত কি আমাদের কোডের লেন্থটা বড় হয়ে যাচ্ছে না, এবং আমাদের কমপ্লেক্স ক্রিয়েট হয়ে যাচ্ছে না। এবং আমি ধরেন এখানে ছোট একটা লাইন লিখছি বলে এই লাইনটা আমাকে লিখতে হচ্ছে বারবার। তো এই ছোট্ট একটা লাইন আমি লিখে রাখছি, এই গ্রিটের ভিতরে কি আছে আমি জানি না, শুধু আমার যতটুকু দরকার ততটুকু পাঠিয়ে দিচ্ছি, সে আমাকে অটোমেটেড ভাবে জিনিসটা করে দিচ্ছে, হ্যাঁ। তো আমরা এখন যখন অনেক বড় বড় ক্যালকুলেশন করবো, অনেক বড় কিছু করবো, দেখা যাবে তখন আমরা এই ফাংশনের ইউজেস গুলো করি, যাতে আমাদের দেখা যায় যে এগুলো রিইউজ করা যাচ্ছে। দেখেন গ্রিড সি প্লাস প্লাস দিছি, সে আমাকে পুরো জিনিসটা লিখে দিচ্ছে, তার মানে কি আমি কোডের রিইউজেবিলিটি বাড়াচ্ছি। তো তো এখন যারা আর্টিস্ট ফাংশন ফাংশন পারতেন না, ফাংশন তাহলে কি জন্য দরকার, কিভাবে লিখতে হয়, কেমনে কি করতে হয়, বুঝছেন? জি ভাই, অনেকটা ক্লিয়ার। আরে সেই বলেন আপনার আরো কোনো ইয়া থাকলে বললেন, সমস্যা নাই, ক্লিয়ার করে ট্রাই করবো। চলেন আমরা একটু আরেকটু, আপনার তো ফাংশন এখন লিখতে পারবেন, এখন ফাংশন কলও দিতে পারবেন, সমস্যা নাই। চলেন আমরা হ্যাঁ, একটু কোডিং এর ওইখানে একটু প্রশ্ন ছিল। অবশ্যই, হ্যাঁ বলেন। ভাই আপনার এডিটারে, হ্যাঁ, বলতেছি ভাই, এখানে আমি যখন গেট ফাংশনকে কল দিচ্ছি, অবশ্যই, হুম। তাহলে এ একটা মেসেজ প্রিন্ট করতেছে হ্যালো ওয়ার্ল্ড। এরপরেই তো একটা ভ্যালু এর চাওয়ার কথা ছিল, যেহেতু সি ইন এস মানে একটা স্ট্রিং স্ক্যান করতে বলছি আমি। স্ক্যান করতে বলছেন কই? হ্যাঁ, ওই যে লিখছি যে সি আউট হ্যালো ওয়েলকাম টু, এরপর আমি একটা ভ্যালু তো চাচ্ছি তার কাছে। ভ্যালু তো আমি এই যে এখান থেকে পাঠিয়ে দিছি না এস কে, এই যে এস কে পাঠিয়ে দিছি না প্যারামিটার হিসেবে, সেটা এই এসটাই হচ্ছে কি একটা স্ট্রিং সে নিবে। গ্রিডটা কি করছে, একটা স্ট্রিং আমি পাঠিয়ে দিছি, সেই স্ট্রিংটা সে এখানে এই এস এর মধ্যে ঢুকে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা। সো এই এসএস ঢুকে গেছে। সো দেখেন আমি কিন্তু এখানে জাভা সি প্লাস প্লাস লিখি নাই, পাইথন লিখি নাই, জাভা লিখি নাই, সিও লিখি নাই, হ্যাঁ। তো সে কি করছে, আমি যখন পাঠাচ্ছি সেই স্ট্রিংটা, আমি জানি কি টাইপের জিনিস পাঠাবো আমি, So আমি জানি যে স্ট্রিং টাইপের জিনিস পাঠাচ্ছি। আমি যদি এখন স্ট্রিং পাঠাইছি, এখন যদি ইন্টেজার দিই তাহলে কাজ করবে বলেন? কেননা সে দেখেন এই যে রেড মার্ক দিচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে নিজে দেখতে পারবেন যে কনস্ট্যান্ট ক্যারেক্টার সামথিং কিছু একটা এরর আসতেছে। আমি যদি রানও দিই, তো দেখেন একটা এরর আসতেছে যে
এটার ইউরোটা হচ্ছে যে এটা ইন্টিজার লিখছি ঠিকই, কিন্তু সে আসলে পাঠাইছি স্ট্রিং। হ্যাঁ, তো আমরা আসলে কি পাঠাচ্ছি এটা আমি জানি, স্ট্রিং পাঠাচ্ছি। তো এখন এই যে স্ট্রিংটা পাঠাইলাম, সে আসলে এই এসটা কিছু করবে, এই স্ট্রিংটা হোল্ড করবে এবং হোল্ড করে এখানে প্রিন্ট করবে। সো দেখছেন, আমরা চাইলে কি সুন্দর করে প্যারামিটারের মধ্যে আমরা যা ভ্যালু দরকার সেগুলো পাঠিয়ে দিতে পারি, তাই না? বুঝতে পারছেন? যিনি কোশ্চেন করছেন ক্লিয়ার, নাকি আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই একটু মানে একটু প্রবলেম মনে হচ্ছে। মানে আমি বলতে কি? চাচ্ছিলাম যদি আমি শুধু গ্রিড ফাংশনকে কল করি, হ্যাঁ, করছি। তাহলে ওর কি কিছু একটা ইনপুট চাওয়ার কথা ছিল না, স্ক্যান? ইনপুট কেন চাবো? আমি তো ইনপুট চাওয়ার আগেই আমি ওকে পাঠাইছি, তাই না? তো আমি ধরেন আমি তো ডাইরেক্ট এখান থেকেই স্ট্রিং পাঠাই দিছি, সেই শুধু ওটা প্রিন্ট করতেছে, ওটা নিয়ে নতুন একটা মেসেজ মেক করে সেটা প্রিন্ট করতেছে। আমি তো এখানে সিন অথবা মানে ইনপুট নেওয়ার কোনো দরকার পড়তেছে না। কেন দরকার মানে কি জন্য দরকার পড়তেছে বলেন, মানে কি দরকার ও আপনি? আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমি ওই সিম্বলটা একটু প্রবলেম ও হয়েছিল আচ্ছা, বুঝতে। সিন সি আউট নিয়ে প্রবলেম ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা ওইখানে। হচ্ছে কি প্রিন্ট ট্যাবের কাজ করে। হ্যাঁ, সি আউট হচ্ছে সিন হচ্ছে আচ্ছা ইকুইভ্যালেন্ট টু স্ক্যানএফ। সি আউট হচ্ছে এটা এটা ডাজন্ট ফ্যাক্ট, এটা দুই একদিন কয়েকদিন প্র্যাকটিস করলে এটা চলে আসে, এটা সমস্যা না। জি ভাই, এখন ক্লিয়ার। হ্যাঁ, নাইস। এই তো কোশ্চেন থাকলে বলবেন, আদারওয়াইজ আপনি যদি ক্লিয়ার না করে যান, যদি বলেন যে ভাই বুঝছি বুঝছি, তাতে আপনারই লস। অন্যরা তো বুঝে গেছে, তাই না? তো এখানে বলতে হবে। ঠিক আছে, সো ধরেন আমরা এখন একটু জিনিস একটু অ্যাডভান্সের দিকে যাই। আপনাদের মনে লাস্ট ক্লাসে গ্লোবাল স্কোপ লোকাল স্কোপ নিয়ে কিছু পড়াতে পারে, তাই না? তো এরকম হইতে পারে। তো আজকে আমি ধরেন একটু দেখাচ্ছি যে মানে আপনি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, লাইক গ্লোবাল স্কোপটা আর লোকাল স্কোপটা কি, যদি আপনার গত ক্লাসে যদি পড়ায় থাকে, আই ডোন্ট নো বেসিক্যালি মানে পড়াইছি কিনা। তো যদি পড়ায় থাকে অথবা নাও পড়ে থাকে সমস্যা নেই, আজকে আমরা দেখি। হ্যাঁ, তো আমরা যখন এই যে কোনো ফাংশন বাদ দিয়ে ধরুন টপে অথবা টপে লিখতেছি, যে ধরুন একটা কিছু ইন্টিজার লিখলাম, ইন্টিজার কি এটা নাম্বার লিখলাম, নাম্বার নাম্বার 1 লিখলাম 10, ঠিক আছে? তো এটা যখন লিখতেছি, এখন আমরা যতগুলাই ফাংশন লিখি না কেন, তো সবগুলারই এইটা অ্যাক্সেসটা পাবে, ঠিক আছে? এটাকে বলা হয় এটা গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে? তো এই নাম্বারটার স্কোপটা হচ্ছে গ্লোবালি। তো এখানে আপনি যেখানে প্রিন্ট দেন না কেন, সে কিন্তু সবাই পাবে। যেমন আমি এখানে 10 প্রিন্ট দিলাম, ঠিক আছে? আমি ধরেন একটু আর একটু মডিফাই সুন্দর মতো লিখি। কি করতে চাই বলেন? আমি দুইটা নাম্বার নেই, দুইটা নাম্বার আমি অ্যাড করবো। হ্যাঁ, তো এটা দেখেন, আমি যদি এখন অ্যাড ফাংশনে কল দিলাম, ধরেন এটা সাম, সে যোগ করবে কি নাম 1 প্লাস নাম 2, এটা যোগ করে সে ধরেন রিটার্ন করবে। তো আমি ধরেন ইন্টিজার ফাংশন থেকে শুধু কল দিলাম সি আউট, তুমি শুধু আমাকে অ্যাড করে রেজাল্ট আমাকে পাঠাও। দেখেন, আমি কিন্তু কোনো প্যারামিটার পাঠাই নাই অথবা কোনো প্যারামিটার লিস্ট পাঠাই নাই। সো দেখেন যে এই নাম্বার আর নাম্বার 2 এই যে সবার উপরে ডিক্লেয়ার করা, সো এটা হচ্ছে গ্লোবাল স্কোপ থাকার কারণে। সো গ্লোবাল স্কোপ থাকার কারণে কিন্তু সে দেখা গেছে যে সবাই আপনার এই অ্যাক্সেসটা পাচ্ছে। আমি যদি এই জিনিসটা এখানে না করে যদি আমি এটার মধ্যে যদি নাম 1 নাম 2 প্লাস করতাম, দেখেন যে সবাই এটা পাচ্ছে, ঠিক আছে? তো এই কেননা এই নাম্বারটা হচ্ছে কি সবার জন্য অ্যাক্সেসেবল। এখন এমন কি আমি যদি এই দেখেন, আমি যদি এটাকে অ্যাড ফাংশনে কল দিছিলাম, তো এই জন্য আসলে আপনার 30 দেখাচ্ছিল, কেননা এই 30টা হচ্ছে গিয়ে এই এখান থেকে সাম করে সাম রেজাল্টটা পাঠিয়ে দিছে। কারণ আমি যদি কোনো কারণে নাম 1 যদি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, 20 করে দিই, হ্যাঁ, তো কত রেজাল্ট দেখাবে? দেখেন 40 হয়ে গেছে। তো এই গ্লোবাল ভেরিয়েবল যে কেউ চাইলেই আপনার অ্যাক্সেস করে ওইটাকে চেঞ্জ করতে পারে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল একটা গ্লোবাল স্কোপের একটা আহ, একটা এক্সাম্পল আর কি, যে যে কেউ চাইলে গ্লোবাল স্কোপ থেকে এই জিনিসগুলা মডিফাই করতে পারে, চেঞ্জ করতে পারে। কিন্তু কারণ আমরা লোকাল কিছু দেখি, লোকাল স্কোপ জিনিসটা কি। তো অ্যাড ফাংশনটা কল করছি, সে বললো যে না আমি উপরে নাম 1 নাম 2 নিলাম না, তো আমি নিজের মধ্যে একটা ভেরিয়েবল রাখবো, ঠিক আছে? ধরেন এখানে আমি 10 লিখছি, আর একটা হচ্ছে গিয়ে ধরেন বি, বি এর মধ্যে আমি
আরে 20 লিখলাম, হ্যাঁ। তো আপনি যদি এখানে এই দেখেন নাম ওয়ান চেঞ্জ করছেন, তো তা তো সমস্যা কি? তো মানে সে তো ধরেন তার লোকাল ভেরিয়েবল যেটা আছে সে দিয়ে করতেছে। তো আমি যদি এটা প্রিন্ট দিই দেখেন 30-এ আসতেছে, কেননা এটা শুধুমাত্র আপনার লোকালি ডিক্লেয়ার, মানে স্কোপ, মানে এটাকে স্কোপ বুঝতে হবে জিনিসটা, হ্যাঁ। তো এই ফাংশনের মধ্যেই লেখা। তো এই ফাংশনই শুধু পারে যে এগুলো নিয়ে অ্যাক্সেস করতে। আমি যদি এখানে লিখি যে প্রিন্ট করতে চাই, দেখা যাবে ও বলবে যে নামে তো কিছু চিনে না, তার মানে এ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ, দেখেন এখানে স্কোপ বলে দিচ্ছে। তো এই গ্লোবাল স্কোপে বলতে কিছু নাই এবং লোকাল স্কোপও বলতে কিছু নাই, তো আসলে সে কে চিনে না। কিন্তু আবার এই যে অ্যাড, তার গ্লোবাল স্কোপে না থাকলেও সে লোকাল একটা স্কোপে আছে, দ্যাটস ওয়াই সে কিন্তু নিয়ে প্রিন্ট করতে পারতেছে। তো বুঝতে পারছেন যে আসলে গ্লোবাল স্কোপের ভেরিয়েবল কোনটা আর এবং কিভাবে অ্যাক্সেস করা যায়, এবং লোকাল স্কোপের টা কি। তো আপনার এখন দরকার হিসেবে আপনি এগুলো ইউজ করবেন। দেখা যাচ্ছে যে আপনার গ্লোবালি একটা ভেরিয়েবল রাখলে হতে পারে আপনি ধরেন গ্লোবালি একটা ট্রানজাকশন রাখছেন, হ্যাঁ, আপনার ট্রানজাকশন ধরেন ব্যাংকের আপনি একটা সফটওয়্যার বানাইলেন, তো আপনার এমন একটা ভেরিয়েবল রাখা উচিত ধরেন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স। তো এটা আসলে যদি গ্লোবালি থাকে তাহলে তো যে কেউ যে কোনো জায়গা থেকে ফাংশন থেকে কল করলে ওইটা বুঝতে পারবে যে না আসলে এখন ব্যালেন্স কত আছে, তাই না? যদি আপনি লোকালি কোনো ফাংশনে রাখা দেন তাহলে শুধু ওই ফাংশনে জানতে পারবে ব্যালেন্স কত, আদারওয়াইজ কেউ কি জানতে পারবে যদি লোকাল রাখি দেন? বুঝতে পারছেন? কে কি বুঝতে পারতেছেন কি বলতেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটা যদি গ্লোবালি রাখি দেখা যাচ্ছে সবাই আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা জানতে পারতেছে, হ্যাঁ, তো মেনও জানতে পারতেছে, সবাই জানতে পারতেছে। আমি যদি দেখেন আমি জিনিসটা যদি লিখিও ধরেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে কি ধরেন 1000, হ্যাঁ। তো এই যে অ্যাড, সেও আসলে আপনার এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা অ্যাক্সেস করতে পারতেছে, এবং মেইন যে আছে সেও আপনার দেখা যাচ্ছে যে এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা অ্যাক্সেস করতে পারতেছে। তো আমি যদি দুইবার প্রিন্ট দেই দেখা যাচ্ছে দুইজনে দেখবেন যে আপনার, তো এটা কল দিতে হবে। তো বড় কথা হচ্ছে কি এটা কোনো আমি কিছু পাঠাচ্ছি না, তো এটা আমরা কিছু না পাঠাতে তাহলে কি করে দিই, ভয়েড করে দিই, হ্যাঁ। তো দেখেন আমাকে দুইবার 1000 প্রিন্ট করতেছে। তো কিন্তু আমি যদি এটা এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা যদি আমার মেইনে লোকালি রাখি দিতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু সে এই জিনিসটা পাইতো না। দেখেন সে রিরোধ দিবে যে আমার যে ভয়েড এড যে ফাংশনটা আছে সেখানে সে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চিন্তাছে না। তো এইসব কাজের জন্য দেখা যায় যে আপনার এই গ্লোবাল স্কোপ লোকাল স্কোপ এই জিনিসপত্রগুলো লাগে। ধরেন আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি এখন আপনি গ্লোবালি রাখিয়ে দেন তখন কি হবে, সবাই জানা যাবে। সো দেখা যাচ্ছে যে আপনার পাসওয়ার্ড শুধু লগ ইনের জন্য লাগে, সো দেখা যাচ্ছে মেইন ফাংশনে আপনি পাসওয়ার্ডটা রাখিয়ে দিতে পারেন। তো এই ফাংশনটা দেখা যায় এই পাসওয়ার্ডটা শুধু আপনি ইউজ করতে পারবেন, তখন দেখা যাবে যে অন্য কোনো ফাংশনের এই অ্যাক্সেসটা পাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ অন্তর ভাই বলেন। অন্তর ভাই বলেন, আপনি হাত তুলছেন। অন্তর ভাই, ঠিক আছে। সো এই হচ্ছে কি গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপের ব্যবহার এবং ইউজেস আর কি, কোথায় আসলে ইউজ করব আমরা, কোনটা মাথায় চিন্তা রেখে করব। তো ভাই ওই অন্তর ভাই মনে হয় মাইকের সমস্যা, উনি চ্যাটে লিখছে যে প্যারামিটার ইউজ করলে কি হতো। কোন জায়গায় আমাকে, আমি তো মেসেজটা দেখতেছি না যদিও, হ্যাঁ উনি একটু বলতেন যে কোন জায়গায় প্যারামিটারটি ইউজ করলে অথবা কি কাজে ইউজ করলে, কোনটার কথা বলতেছেন বলেন। তো আই থিঙ্ক মাইকের সমস্যার কারণে বলতে পারতেছেন। আচ্ছা প্যারামিটার ইউজ করলে আমি যেটুকু বুঝতেছি যে উনি হয়তো বলতেছেন যে আমি যেটা পাঠাই দিতাম, হ্যাঁ আপনি যেটা পাঠাইও দিতে পারেন। তো আমি যদি সবসময় ধরেন আমার পাঠানোর দরকার পড়তেছে না, আমি তো এত কিছু প্যারামিটারে ধরেন আমি অনেক কিছু লাগতে পারে, অনেক কিছু প্যারামিটার পাঠানো লাগতে পারে। তো আমি যদি এত কিছু পাঠানো শুরু করে দিই দেখা যাবে যে যেগুলো তো মানে গ্লোবাল স্কোপে রাখলেই আমার সুবিধা, পাঠানো লাগতেছে না, আসলে আমি গ্লোবাল স্কোপ রাখতেছি। যদি কোনো কারণে দরকার পড়ে পাঠানো, ধরেন আমি এটা লগ ইন করতে চাই, লগ ইনের জন্য আলাদা ফাংশন বানাইছি, তো আমার পাসওয়ার্ডটা আছে মেইন ফাংশনে, তখন আমি প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম। তো আসলে এটাকে ইউজটা বুঝতে হবে, এবং এটা ধরেন সিকিউরিটি জিনিসটা, অথবা আমি সিকিউর অ্যাঙ্গেল থেকে বলতেছি যে ব্যালেন্স আর পাসওয়ার্ড সামথিং। তো এই অ্যাঙ্গেল থেকেও যদি চিন্তা করেন, যখন আপনার যেটা পার্সপেক্টিভে মনে দরকার পড়বে আপনি তখন ওই হিসেবে আসলে চিন্তাটা করবেন। এবং এখানে আসলে চিন্তার জায়গাটা আপনি তখন আসলে কোন ভেরিয়েবলটাকে গ্লোবালি রাখবেন কোন ভেরিয়েবল লোকালি রাখবেন, বুঝতে পারছেন? তো এই তো বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আপনি কি বোর হয়ে যাচ্ছেন নাকি আমার কথাবার্তা শুনে? অনেকে দেখি চলে যাচ্ছে, নাকি সবাই ক্লান্ত? ভাই একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম ভাই বলেন। বলতেছে একটা ভেরিয়েবল আমি গ্লোবালি ডিক্লেয়ার করলাম, হ্যাঁ করছেন। এখন যদি মেইন ফাংশনে ওটাকে মডিফাই করি, হ্যাঁ
তাহলে গ্লোবাল ভেরিয়েবলটার ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, আপনি যদি নট অনলি মেইন, যাকে যে ফাংশনে ওকে চেঞ্জ করবে সেই ফাংশনে সাথে সাথে ওর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বুঝছি। তো এই হচ্ছে কেস। হ্যাঁ, বলেন আর কোনো কোনো কোশ্চেন আছে? এই তো। সো আপনারা যে আজকে দেখতেছেন, আপনার কাজ হচ্ছে এগুলো একটু মোটামুটি নিজেরা কোড করে প্র্যাকটিস করা। আদারওয়াইজ তো আপনি ধরেন শুনেই গেলেন কিন্তু জিনিসটা বুঝলেন না, তাই না? তো ধরেন একটু আগে একজন এই যে আমরা ফার্স্ট যে প্রবলেমটা ফেস করতেছিলাম যে মডার্ন এডিটর আপনার রিটার্ন টাইপ না দিলেও ছোট ছোট ক্যালকুলেশন দিয়ে দেয়। তো এটা আপনি যদি একটু কমপ্লেক্স যদি চিন্তা করতেন তখন দেখা যেত না, আপনি এটা বুঝতেন যে না আসলে এগুলো লিখতে হয় না, সো রিটার্ন টাইপ দিতে হবে। চলেন আমরা একটু লাস্টের দিকে যাই। লাস্ট টপিকটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। এটা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং, এটা টার্মিনালের নাম। তো ফাংশন ওভারলোডিং নামটা আগে কেউ কখনো শুনছেন? জি ভাইয়া, ফাংশন ওভারলোডিং করা হয়েছে। আরে সেই, তাহলে তো আপনার ক্লাসে তো পড়েছে নাকি? জি ভাইয়া, আরে ক্লাস তো, অবজেক্ট ফাংশন ওভারলোডিং। আরে সেই। তো অবজেক্টে আসলে আমরা তখন ওভার রাইডিং করি, ভার্চুয়াল ভার্চুয়াল না সামথিং। ঠিক আছে, তো ওভারলোডিংটা ইজ নট লাইক যে ক্লাসের মধ্যে হতে হয়। ঠিক আছে, তো ফাংশন ওভারলোডিং নিয়ে এই যে মুশফিক ভাই স্যার আর কেউ কারো কোনো আইডিয়া আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা লাস্ট বারের মতো এই ফাংশন ওভারলোডিংটা আবার রিক্যাপ করে ফেলি। যদি কারো বুঝে থাকে তাহলে তো ভালো, আর যদি না জেনে থাকেন তখন দেখা যাবে যে আমরা নতুন কিছু জানলাম। ঠিক আছে, তো ধরেন এতক্ষণ ধরেন আমি ফাংশন নেম দিলাম, হ্যাঁ। তো ফাংশন নেম নিয়ে কথা বলতেছি। তো এরকম হইতে পারে যে না আপনি আসলে ধরেন আপনি এটা প্রিন্ট করতে চাইতেছেন। তো প্রিন্টের এখানে ধরেন আপনার অনেক কিছুই আসতে পারে। লাইক আপনার, আপনি এই এই ফাংশনের কাজ হচ্ছে আপনার একটা কিছু প্রিন্ট প্রিন্ট করা, সি আউট করা, হ্যাঁ। সো এখন আপনি চাচ্ছেন যে আমার প্রিন্ট নামটা সেম থাকবে, কিন্তু আমি প্রিন্টের মধ্যে অথবা ইন্টিজার পাঠাতে পারি, ইন্টিজারটা প্রিন্ট করবে, অথবা সে একটা স্ট্রিং পাঠাবে, স্ট্রিংটা প্রিন্ট করবে, অথবা সে একটা কি পাঠাবো বলেন। তো ধরেন ডাবল পাঠাইলাম, সে ডাবলটা প্রিন্ট করবে, ডাবল মানে একটা ফ্লোট, অথবা ফ্লোট পাঠাইলাম, ফ্লোটটা প্রিন্ট করবে। তো আপনি এটা রান টাইমে ডিসিশন নিবে। অনেক সময় দেখা যায় না যে আমরা যখন প্রোগ্রামটা চলতেছে ওই সময় অনেক কিছু ডিসিশন নেওয়া লাগে। তো আমি তো আগে থেকে বলতে পারতেছি না। ঠিক আছে, তো এই ফাংশন ওভারলোডিংটা হচ্ছে এটা যে সে রান টাইমে ডিসিশন নিবে যে আসলে তার এখন কোনটা পাঠাবো আমি, হ্যাঁ। তো কিন্তু এখন আমি তো বলতেছি যে প্যারামিটার লিস্টটা সবসময় আগে থেকে বলে দিতে হয় সে কি স্ট্রিং নিবে না কি নিবে। তো এই জিনিসটা যখন আমি স্প্রিন্ট করলাম, তো এইটা জিনিস তো আমি আগে থেকে বুঝতে পারতেছি না যে আমি ইন্টিজার পাঠাবো নাকি ডাবল পাঠাবো না কি প্রিন্ট করব। তো এই জন্য আমার যদি এরকম একটা কাজ হইতো যে না আমার সবই সেম থাকবে, আমার নাম নাম টাম সবই সেম থাকবে, শুধু প্যারামিটার লিস্ট আলাদা থাকবে, হ্যাঁ। তো ধরেন এটা ফ্লোট আলাদা থাকবে। সো দেখা যাবে যে এখন যদি আমরা কাজ করা শুরু করি, আমরা যদি এখন এটা প্রিন্ট দেওয়া শুরু করি, লাইক আমি এখন প্রিন্ট দিতে চাচ্ছি একটা ভেরিয়েবল, লাইক ধরেন আপনার 10 প্রিন্ট দিব। ধরেন আমি এখন আমার মন চাইলো যে না আমি এখন একটা স্ট্রিং প্রিন্ট দিতে চাই, লাইক আপনার ধরেন ডাব্লিউ ইউ সামথিং। ধরেন আমি আমার মন চাইলো যে না আমি একটা ফ্লোট নাম্বার একটা প্রিন্ট দিতে চাই, লাইক ধরেন 10 পয়েন্ট, হ্যাঁ বিজেপি কিছু একটা। তো আমি রান দিই। সো দেখেন আমি এখন কিন্তু সে, আমি যখন প্রিন্ট গুলো দিচ্ছি সে তখন আসলে রান টাইমে ডিসিশন নিচ্ছে যে কোন ফাংশনটা কল করব। সেখানে আসলে আমরা কি এড়াইতে পারতেছি, একটা হচ্ছে গিয়ে আমাদের ফাংশন নেম সেম থাকতেছে। এখন সে ফাংশন নেম সেম থাকার কারণে কিন্তু এখানে ফাংশন প্যারামিটার আছে। সো কোনো সময় এটা কল হতে পারে, এটার সময় এটা কল হতে পারে, অন্য সময় এটা কল হতে পারে, কিন্তু এর মধ্যে কি প্যারামিটারটা সেম, প্যারামিটার লিস্টটা ডিফারেন্ট আর কি, মানে ঠিক আছে। সো দ্যাটস ওয়াই যখন আমরা যখন এটা রান করতেছি অনেক সময় আমরা ইফ ইটস কন্ডিশন নিয়েও অনেক সময় কিছু করতে পারি, হ্যাঁ। তো ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা আসলে রান টাইমে ডিসিশন নিতে হইতে হতে পারে যে কোন ফাংশনটা কল করব। তো এই হচ্ছে গিয়ে আসলে ফাংশন ওভারলোডিং এর কাজ, যে আপনার ফাংশনের নাম সেম কিন্তু আপনি শুধু প্যারামিটার লিস্টটা ডিফারেন্ট করার কারণে আপনার ফাংশনটা যেটার জন্য যে পারপাসে কল দিবেন সেই পারপাসে সে আসলে কাজ করবে। তো এটা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং এর টার্মিনোলজি আর কি। তো যারা আগে জানতেন না ফাংশন ওভারলোডিং জিনিসটা কি, হয়তো একটা ফ্যান্সি নাম যে ফাংশন ওভারলোডিং, কিন্তু একটা ফ্যান্সি না যে ফাংশন নেম যে প্যারামিটার লিস্টটা শুধু আলাদা। তো আমি যাকেই যখন কল দেবো সে তখন বুঝে যাবে যে কোন ফাংশনটা আমাকে নিতে হবে, এটা নিবো নাকি এটা নিবো না কোনটা নিবো।
তো যারা সব ফাংশনাল ওভারলোডিং আগে বুঝতেন না, এখন মোটামুটি ধরতে পারছেন? এমন কেউ কি আছেন যে আগে জানতেনই না, এখন জানতে পারছেন নতুন করে? ভাই এখানে তো মূলত মাল্টিপল ফাংশনকে কল করা হইতেছে, তাই না? না, আমরা প্রতিটা সিঙ্গেল ফাংশনকে কল করতেছি, যে প্রিন্ট লেখা সিঙ্গেল, যে কোনো একটা সিঙ্গেল কল করতেছি, কিন্তু রান টাইমে সিস্টেম চিন্তা করতেছে যে আমি এখন কোন সিঙ্গেল ফাংশনটা কল দিব। পয়েন্টটা বুঝতে পারছেন? ও, বুঝতে পারছি ভাই, মানে ধরেন আমি এই এখানে যে টেন টেন পাঠাইলাম, টেনটা কি ইন্টেজার, স্ট্রিং, নাকি একটা ভগ্নাংশ নাম্বার, বলেন তো? ইন্টিজার, এটা ইন্টিজারে ইন্টেজার। যাবে। তাহলে কি সে এই ফাংশনটা কল দিতে পারবে? এই না না, স্ট্রিং পারবে এরটা না। পারবে না, ফ্লোটটা পারবে না, কিন্তু রান টাইমে সে বুঝতে পারবে না ইন্টিজার নামক কিছু একটা আছে, তাহলে সে ইন্টিজার মধ্যে কল দিবে। দেখেন তাহলে কি হইলো, এ ধরেন আমরা কেউ জানি না প্রিন্ট উপরে ইমপ্লিমেন্টেশন কেউই জানি না, ধরেন চিন্তা করে দেখেন, কিন্তু আমরা জানি যে শুধুমাত্র প্রিন্ট প্রিন্ট করবো আর কি, ঠিক আছে? প্রিন্ট কল দিয়েছি, চোখ বন্ধ করে সে প্রিন্ট করে দিচ্ছে। তো আমার সিস্টেমের কাজ হচ্ছে সে ডিসিশন নেবে কারে কল দিবে, কিন্তু আমার কাজ হচ্ছে শুধু প্রিন্ট করা। তো এই ফ্লেক্সিবিলিটি পাই আমরা তখন সেম নাম দিয়া। পয়েন্টটা বুঝতে পারছেন? যিনি কোশ্চেন করলেন, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আরে নাইস, চলেন। তো মোটামুটি ফাংশনের মোটামুটি একটা বেসিক টার্মিনোলজি ও সামথিং গুলো শেষ। ফাংশন নিয়ে আরো অনেক হিউজ কাজ আছে, ঠিক আছে? আমি ধরেন আপনাদের তো কমপ্লেক্স সিনারিও ক্রিয়েট করে দেখাইনি, অনেক কিছুই আছে, তো এত কম সময়ে এগুলো করা সম্ভব না। মানে সম্ভব হয়ে উঠবে না আর কি, এত কম টাইমে। দেখেন এখনই 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছে। তো ফাংশনের নেক্সট অ্যাডভান্স ভার্সন হচ্ছে কি রিকার্সিভ ফাংশন। অনেকে নাম শুনছেন কখনো, অথবা আপনার এটা নিয়ে অনেকে হয়তো ইচ্ছা আছে জানার, অথবা আপনার হতে পারে যে রিকার্সিভ ফাংশনে অনেকেরই কোনো ইস্যু আছে যে রিকার্সিভ ফাংশন কেমনে কল করে, এটার অনেক রিটার্ন টাইপ দিতে অনেক কিছু দিতে হয়, এগুলো জানেন না। তো এটা হচ্ছে কি অ্যাডভান্স একটা ফাংশনের একটা ভেরাইটি, হ্যাঁ, রিকার্সিভ ফাংশন। তো আপনারা চাইলে ওটা নিয়ে পড়াশোনা করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে এই কম সময় আসলে এত কিছু দেখানো একটু টাফ আর কি, এই হচ্ছে কেস। তো ফাংশন নিয়ে বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, যা পড়াইলাম, অথবা কেউ কি মোটামুটি আগে জানতেন না, মোটামুটি ফাংশন আজকে মোটামুটি ধরতে পারছেন এবং মোটামুটি বুঝতে পারছেন, প্র্যাকটিস করলে চলে আসবে, এরকম কেউ কি আছেন? সবাই ফাংশন জানেন? আরে নাইস। আচ্ছা, ভাইয়া অনেক ওই আছে। ফাংশনের যে 3টা কন্ডিশন থাকে, যে যদি ওভারলোডেড হয় তাহলে হচ্ছে ওই প্যারামিটার সেম থাকা লাগতে হয়, তারপর হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, এই ইমপ্লিসিট কনভার্সনটা একটু ক্লিয়ার না, আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন। ইমপ্লিসিট কনভার্সন বলতে কি বলেন? আমি তো এত ফ্যান্সি ওয়ার্ড বুঝতেছি না। মানে মানে কোনটা ভাইয়া বুঝতে যদি চাইতেছি? ইমপ্লিসিট কনভার্সনটা ওই ফাংশনের ভিতরে যখন সেম ফাংশন নেমটা থাকে, হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় দেখা হচ্ছে যে অ্যাম্বিগুয়াস, মানে অ্যাম্বিগুয়াস এরকম কিছু লেখা থাকে যে মানে কোডটা রান করে না যখন আমি হচ্ছে ক্লাস দিয়ে যখন করি অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যখন, তা তখন হচ্ছে অ্যাম্বিগুয়াস লেখা থাকে। সো আহ, ওই টাইমে কি বোঝাতে চাচ্ছে এটা একটু যদি একটু বলতেন। আচ্ছা, আমার মনে হয় না এখন এটা কোশ্চেন দেওয়ার সময় আর কি, কারণ আমাকে আসলে তখন ওপি নিয়ে কথাবার্তা বলতে হবে, অথবা ওইটা দেখতে হবে, কারণ আমি এখন ডিরেক্ট অ্যান্সারটা বলতেছি না আর কি। তো এই রিলেট এখন যা বললাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আমি ওপিতে যেতে চাচ্ছি না এখন আর কি। এই হচ্ছে কেস, বুঝছেন? জি ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা, মানে আমরা এখন নর্মাল প্রসিডিউর প্রোগ্রামিং এ থাকি, মানে আমরা এখন ওপিতে না যাই। ওপিতে গেলে জিনিসটা আরো গোলা যাবে। তো তখন আসলে এখন অনেকে ধরতে পারবে না, তো আমরা। তো বলেন আরো কোনো কোশ্চেন আছে কিনা, যা পড়াইলাম অথবা যা আপনাদের সাথে ডিসকাস করলাম আর কি। আমি আসলে আপনার সাথে ডিসকাস করতেছি, কিছু পড়াচ্ছি না, আই এম নট ইউর টিচার বেসিক্যালি। ডিসকাশন করতেছি একটা, যে আমরা যা জানি মোটামুটি, অথবা কিছু ল্যাকিংস আছে এগুলো নিয়ে আসলে কথাবার্তা গুলো বলতেছি আর কি। তো এখানে দেখি অনেকেই আছেন যারা ক্লাসের মধ্যে জয়েন, কিন্তু কথাবার্তা বলেন না, তারা কি মোটামুটি পারেন আগে থেকে সবকিছু, নাকি শিখতেছেন at least নতুন কিছু? ভাইয়া বুঝছি এইটা। সেই, ঠিক আছে, নাইস। আজকে ফাংশনের ক্লাস আমাদের মোটামুটি শেষ, হ্যাঁ। তো কেননা এই কম সময় আসলে আমি আর কতটুকু এবার দেখাইতে পারি। তো এখনই আপনারা দেখেন মোটামুটি 11:30 বেজে গেছে। তো আপনার কেউ যদি মনে করেন আর আমরা কোনো কোশ্চেন থাকে অথবা কিছু যদি দেখতে চান, আমি ফিল ফ্রি টু। আর মোটামুটি আরো 20-25 মিনিট আসি দেখাবো। তো মানে ক্লাস, যাতে ফাংশন ক্লাস শেষে আমি এটা বলতেছি যে আমরা আসলে আরো অ্যাডভান্স অনেক কিছু আছে। তো এটাই আসলে একটা জার্নি, যে শুরু ফাংশন কি জিনিস, ফাংশন ইউজ করা কি জিনিস, তো এরকম আরো ইন্টারেস্টিং অনেকগুলো টপিক আছে। তো আপনার আরো যদি জানার ইচ্ছা থাকে, আমাদের এই কয়দিনে হয়তো আপনি ক্লাসে বলতে পারেন, আজ করতে পারেন কোনো কোশ্চেন থাকলে। তো আরো। ভাই হুম, বলেন। রিকার্সিভ ফাংশনটা একটু দেখাই দেন তাহলে। ফাংশন এখন দেখা
তো এখন দেখানোটা আসলে মুখ্য সময় না, আসলে আমি যদি এখন দেখাতে যাই একটু সময় লাগবে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার উপর লেগে যেতে পারে। হ্যাঁ। মানে একটা প্রাইম নাম্বারের কিংবা ধরেন এই যে পেলিন্ড্রোম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো মানে আমি মানে শেষ করে যদি কারো কোনো কোশ্চেন থাকে যে কেউ এর অ্যাডভান্স কিছু শিখতে চান অথবা পেয়ার দেখতে চান, আপনি রিকার্সিভের কিছু বলছেন, আমি হয়তো সামথিং একটু ফ্লেভার দিয়ে দিব, ঠিক আছে? তাতে তো হবে নাকি মশিউর ভাই? জি মশিউর ভাই, ভাই, হবে। সরি সরি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সো এই হচ্ছে কেস। তো এতটুকু যা পড়ালাম, কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের মেন্টররা হয়তো বা আপনাদের প্রবলেম লিস্ট দিয়ে দিতে পারে, ওটা সলভ করবেন, প্র্যাকটিস করবেন। আর যা দেখালাম দরকার পড়লে হুবহু রেকর্ডিং দেখে দেখে কোডগুলো করেন, তাহলে ফাংশনটা অ্যাটলিস্ট ধরতে পারবেন। হ্যাঁ, বলেন। ফাংশন একটা যেকোনো একটু প্রবলেম টবলেম একটু দেখাই দেবেন যদি পারেন। প্রবলেম বলতে? প্রবলেম সলভিং একটু দেখাই দেবেন নাকি ফাংশন নিয়ে কোনো, প্রবলেম সলভিং এখন ফাংশনের সেক্টরের কোনো কিছু? তো দাঁড়ান, আমি এটার কোনো এক্সাম্পল পাই কিনা কোনো কোডের, তো আপনি যদি কোডের স্নিপেট দেখাই, হ্যাঁ, তাহলেও তো হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমাদের আজকে ফাংশনের কাজ শেষ। এখন আমি কিছু, যাতে কোনো প্রবলেম আছে অথবা অ্যাডভান্স আর কিছু জানতে চান, আমি একটু দেখাচ্ছি, নো প্রবলেম। ভাই আজকেই তো লাস্ট ক্লাস তো না? হ্যাঁ হ্যাঁ এই তো। ওটা হচ্ছে কি, এগুলো সময়ের ব্যাপার, আপনাকে একটু 2 মাস 3 মাস 6 মাস সময় দিতে হবে, দেন আপনি আসলে কিছু বিগিনার থেকে মিডিয়াম লেভেলে কিছু জানতে পারবেন, তখন আসলে আপনি এখন আসলে প্রবলেম সলভ হিসেবে রেডি, এখন আপনি আরো অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তো এত ভাই কম যে ক্লাস। যে কোর্সটা আসতেছে ওইটাতে কি ইন্টারমিডিয়েট পর্যন্ত নাকি? হ্যাঁ, মোটামুটি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স পর্যন্ত আসলে দেখানো হবে আর কি। তো মানে এই শুরু থেকে, এই যে এখন থেকে যেভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমি কোর্সটা নিয়ে বলতেছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকে। তো কোর্সটা হচ্ছে কি ডাইরেক্ট আপনার একদম বিগিনার ফ্রেন্ডলি। আমরা যেমন আজকে এখন থেকে শুরু করছি, দুটো ক্লাস যেরকম হয়েছে যে আপনি ধরুন হাতে ধরে দেখাচ্ছে, ঠিক আছে, এবং একটা প্রবলেম আপনি সলভ করতে হয়। দেখেন, উই আর নট লাইক ইউর টিচার, হ্যাঁ, তো আমরা হচ্ছে কি আপনাদের মতো ভাই ব্রাদার। তো আমরা এখানে ডিসকাস করি, ইট ইজ লাইক যে আমরা ডিসকাস করবো, এরকমই ডিসকাস করবো, আপনারা কোশ্চেন করবেন। তো আমরা এখান থেকে আসলে ফুললি বিগিনার লেভেল থেকে শুরু করবো। হ্যাঁ, তো বিগিনার লেভেল থেকে শুরু করে এই 3 মাসের জার্নিতে আমরা আসলে অনেক অ্যাডভান্সের দিকে যাব। তো আপনি এখন বুঝে ফেলবেন যে আরো অ্যাডভান্স শিখা উচিত কি। তো আপনার যদি পরে আরো দরকার পড়ে, দেখা যাবে আমাদের আরো অ্যাডভান্স এর জন্য কোর্স আছে, তো ওইগুলো আপনি চাইলে তখন ট্রাই আউট করতে পারবেন। ইট ইজ নট লাইক যে আমি কখনোই বলতেছি না যে ইট ইজ মোস্ট প্রিফারেবল ইউ জয়েন আওয়ার কোর্স, ঠিক আছে? সো কিন্তু আমরা এখানে আসলে করিটা কি, এটা আসলে মূল পয়েন্ট, ঠিক আছে, যেটা আসলে অন্যরা সবাই আসলে দেয় না। আমরা ইট ইজ নট লাইক যে প্রফেশনাল, আমরা আসলে মোটামুটি আপনাদের মতোই। তো আমরা এখানে আসলে এইভাবেই ডিসকাস করি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এইভাবেই কোশ্চেন গুলো নেই, কোনো অ্যাডভান্স কোনো কোশ্চেন থাকলে এইভাবেই আপনাদের সলভ করে ভাই দেওয়ার চেষ্টা করি। কোড তো ফোর্সের র্যাঙ্কিংটা কিভাবে বাড়ানো যায়? মানে কত লেভেলের প্রবলেম গুলো আর কিভাবে কন্টেস্টটা করলে রেটিংটা আচ্ছা, বাড়ে? মাসুর ভাই, আপনার তাহলে আমি বুঝতেছি যে আপনার আসলে জানার ইচ্ছাটা অনেক, তাই না? So, জি, জি, আমি আসলে আগ্রহী এই কারণেই আর কি সমস্যা জিজ্ঞেস নেই। করা। আপনি যদি বেশি আগ্রহী থাকেন, আপনি চাইলে আমাদের কোর্সে অ্যাটেন্ড হইতে পারেন। তো আমি হব আর কি, আমার- এরকম একটা চিন্তা আছে। সমস্যা নাই। জানেন, আমি আপনার ফাংশন নিয়ে কিছু দেখতে চাইছেন, যে ফাংশনের একটা কোডের কিছু একটা, দেখি ফাংশন কোনো কোডের পাওয়া যায় কিনা। ভাই এটা কি আমাদের লাস্ট ক্লাস? এরপরে কি আর কোনো ক্লাস পাবো না আমরা? আসলে আপনি বলেন যে আসলে আমাদের তো আর সময় হচ্ছে না, তাই না? তো আরো ক্লাস, ব্যাপারটা হচ্ছে অনেক টপিক আছে। তো হ্যালো। সো আসলে এত কম সময়ের মধ্যে আসলে বোঝানো টাফ। সো আপনাদের আসলে দেখেন, আপনাদের আগ্রহটা দেখে আমি কিন্তু অবাক। তা আমি আসলে এক্সপেক্ট করি না যে আপনাদের এত আগ্রহ। হ্যাঁ, তো আমি এক্সপেক্ট করতেছিলাম যে মনে হয় না আপনারা আসলে কদিন পরে বোর হয়ে যাবেন, কিন্তু আপনাদের আসলে প্রবলেম সলভিং নিয়ে এত এক্সাইটেড, এবং এটা আসলে যে দরকার এবং এটা ফিল করতে পারতেছেন, তো এটা আসলে এপ্রিসিয়েটেড একটা ব্যাপার। তো আমি, আমাদের আসলে টার্গেটটাই ছিল যে আপনাদের আসলে জানানো যে আসলে প্রবলেম সলভিং জিনিসটা কি, এটার ফ্লেভারটা কি, এটা যে আসলে একটা মজার জিনিস এবং আসলে একটা ফিলের একটা জিনিস। তো ওই জিনিসটা আসলে বোঝানো। হুম। তো দেখি যে আপনারা মানে আরো ভালো শিখতে চাইতেছেন। তো দেখা যাক, আমরা হয়তোবা সামনে আরো যদি কোলাবোরেশন দরকার পড়ে হয়তোবা নিতে পারি, কিন্তু এই স্টিল নাও আর কি, সামনে কোনো প্ল্যান নাই যে আরো আমরা অ্যাডভান্স কিছু আরো দেখাবো।
সময় নাই আসলে, point হচ্ছে কি এটা। তো আপনি হয়তো আমার একটা কোড দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কেউ কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছে? হ্যাঁ ভাই দেখছি ওইটা। হ্যাঁ দেখছি, দেখা তো যায়। ধরেন আমি একটা প্রবলেম সলভ করছি, আমার ধরেন এটা অনলাইন জাজ, আমি ধরেন র্যান্ডমলি আমার একটা প্রবলেম ঠিক করছি। তো ধরেন এটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন থেকে কোনো একটা দরকারে আমরা ধরেন এই যে মিনিমাম সামথিং কিছু ফাংশন কল করতেছি। এই ফাংশন ধরেন একটা কমপ্লেক্স কাজ করে শেষ পর্যন্ত আমাকে এটা রিটার্ন করে দিচ্ছে, একটা ভ্যালু রিটার্ন করতেছে। হ্যাঁ, এত কমপ্লেক্স আপনি চিন্তা করতে হবে না, বুঝতেও হবে না, কিন্তু আপনি বোঝেন যে আসলে রিটার্ন টাইপ আছে এলএল কি। এলএল দেখে বুঝতে পারবেন যে এটা আবার কোন ধরনের রিটার্ন টাইপ। তো এটা আসলে উপরে এলএল এটা ডিফাইন করে রাখছে, এটা অনেক অ্যাডভান্স, সো এইগুলো নিয়ে বুঝতে হবে না, কিন্তু আপনাদের একটা বোঝানোর জন্য বলতেছি যে এই কাজটা এখন করতেছে। হ্যাঁ, তো ধরেন আপনার এখানে এই যে একটা ফাংশন থেকে ধরেন আরেকটা ফাংশন কল দিছে, মিন ট্রিটা কল দিছে মনে হয়, এই যে মিন ট্রি কল দিছে। এর কাজ হচ্ছে গিয়ে ধরেন আপনার, না মিন ট্রি কল দেন, এটা ভেরিয়েবল, সো আচ্ছা সমস্যা নেই। তো এর কাজ হচ্ছে ধরেন আপনার এই যে মিন ট্রি যে ইয়াটা আছে এটাকে ফিল আপ করা সামথিং কিছু একটা হয়তো বা। তো এই দেখেন আমরা ফাংশন ইউজ করে কিন্তু অহরহ আমরা কাজ করে থাকি। তো এই কাজটা কিন্তু একটা রিকার্সিভ ফাংশন কল, এই যে এটা যে রিকার্সনের কথা বলতেছিলেন, কে যেন বলতেছিলেন, দেখেন এটা কিন্তু রিকার্সনের কল। এই যে আপনার একটা ফাংশন লিখছে, সে কিন্তু বারবার রিকার্সনটা লিখতেছে, রিকার্সন কল দিচ্ছে, কল দিয়ে একটা কিন্তু করতেছে। হতে পারে 4 লাইনের কোড, কিন্তু এটা কিন্তু বিশাল কোড, বিশাল কল এটা। হ্যাঁ, তো এইরকম আর কি কমপ্লেক্স কোড করতে হয় আর কি। তো কমপ্লেক্স কোড টোড করে, সো ইট ইজ নট লাইক যে আপনার আপনার হতে পারে আজকে যে আমি ভাই এত কিছু বুঝতেছি না এটা কেমনে করবো, কিন্তু আপনি যদি লেগে থাকেন 3 মাসই যথেষ্ট যে আপনি আসলে একটা বিগিনার ফ্রেন্ডলি কোনো প্রবলেম সলভ করতে পারতেছেন, মানে একটা কিছু করতে পারতেছেন। যদি আমি দেখেন আমার কন্টেস্ট হিস্টোরি দেখাই, আমি অনেক দিন কোর্সে ঢুকি না। দেখেন আমি যখন শুরুতে কড কোড করতাম কত 19 সালের দিকে, দেখা যদি এই দেখেন 0 1 সামথিং, আমি কোনো কন্টেস্টে একটা প্রবলেম সলভ করতাম অথবা প্রবলেম সলভ করতে পারতাম না। দেখেন আস্তে আস্তে এটা কনসিস্টেন্সি, মানে দেখেন আস্তে আস্তে কনসিস্টেন্ট যদি ধরে রাখেন দেখবেন এটা আস্তে আস্তে বাড়বে। বাড়তে 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 দেখেন কোনো দেখেন এমন হয়েছে যে কোনো কন্টেস্টে 5টা প্রবলেম সলভ করতেছি। হ্যাঁ, তো দেখেন আস্তে আস্তে কিন্তু কনসিস্টেন্টটা বাড়তেছে। হ্যাঁ, দেখেন লাস্ট একটা ডিভিশন 4 একটা কন্টেস্ট, এই প্রবলেমের কন্টেস্ট টাইমে দেখেন যে দেখা গেছে আমি সব প্রবলেমই সলভ করে ফেলছি। তো এটা ইজ লাইক যে দেখেন আমার এটা কিন্তু 22 সালের একটা ইয়া, ঠিক আছে। আপনি যখন 19 সালে দেখেন সেখানে আমি ফার্স্ট কোনটা দেখেন কোনো প্রবলেম সলভ করতে পারতাম না, সেখানে দেখেন এখন আসছে মোটামুটি এভারেজ আপনার দেখা যায় যে 2 3টা 9টা এরকম প্রবলেম সলভ হয়ে যায়। তো এটা হচ্ছে কনসিস্টেন্ট ব্যাপার, তো এটা একদিনে আসবে না, 3 4 মাস ধরুন আপনি যদি লেগে থাকেন দেখবেন যে কটা কয়টা পরেই দেখবেন যে দেখেন হঠাৎ করে আমি 2টা প্রবলেম সলভ করা শুরু করেছি মোটামুটি, দেখেন পরে কনসিস্টেন্ট। দেখেন 6 মাস পরে দেখা যাচ্ছে যে 3 মাস 4 মাস পরে দেখা যাচ্ছে মোটামুটি কন্টেস্ট আমি একটা হলে প্রবলেম সলভ করতে পারতেছি, যেখানে আসলে আমার রেশিও দেখেন 0 হয়েছিল আর কি। যে আমার এটা আমার প্রোফাইল দেখাচ্ছে এই জন্য ইয়ে হতে পারে। তো আমি যদি আরো অন্য কারোর প্রোফাইল দেখাই, তো দেখবেন সেম। হ্যাঁ, তো এটা আমার জুনিয়র, ওর প্রোফাইলটাও দেখেন। তো শুরুতে যখন প্রবলেম সলভ করতো দেখেন একটা দুইটা সামথিং 0 করতো অনেক সময়, কিন্তু আস্তে আস্তে বাড়তে 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 দেখেন এখন যেই কন্টেস্ট সলভ করে না কেন ওটা 4টা 5টা সব থাকেই। হ্যাঁ, তো এই হচ্ছে কি ব্যাপার স্যাপার, তো এটা একদিনে সম্ভব আয়ত্ত করাটা মুশকিল, কিন্তু সম্ভব। এভরি ওয়ানই সম্ভব, এই যেটাকে বলে যে কোর্স থেকে কেমন র্যাঙ্কিং বাড়ানো যায়, মানে এই সব টিপস ট্রিক্স এবং কি কি শেখা উচিত, কি অল্প আসলে কোন ভুলগুলো আমরা করে থাকি, এইসব নিয়ে কিন্তু আমরা কোর্সগুলোতে আলোচনা করে থাকি। এই হচ্ছে কেস মানে। হ্যাঁ, হুম, কোন বলেন। মানে ডিপ কত গুলোর মানে কন্টেস্ট গুলো ইজি হয় আর কি মূলত, মানে আচ্ছা এখন ফাংশন আপনারা লুপ একটু বলেন, যদি আর কি বলবেন শর্টে। আপনার এখন যে লেভেলে আছেন যদি একদম প্রাইমারি লেভেল থাকেন আপনার ডিপ 4 অথবা ডিপ 3 ইউজ করতে পারেন, মানে অনার্স করতে পারেন। ওখানে ধরেন আপনার ওয়ান ফার্স্ট একটা দুইটা প্রবলেম পারা উচিত আর কি। হ্যাঁ, তো ডিভিশন 2 তে ধরেন আপনি যদি অ্যাটলিস্ট আমাদের কোর্সটা কমপ্লিট করেন, অ্যাটলিস্ট আপনার স্পেশালিস্ট এক্সপার্ট হওয়ার মতো অবস্থা হওয়া উচিত। বুঝতে পারছেন? জি আমার জানা মতে আর কি, মানে আমি যা বুঝতেছি যে অ্যাটলিস্ট এগুলো যদি পোলাপান পারে এই 3 মাসে, আমি যদি শিখে যা শিখাবো যদি এগুলো ধরতে পারে এবং এভাবে যদি প্র্যাকটিস করে, ও যদি মানসিকতা না থাকে যে না আমি এটা করতে পারবো, দেখা যাবে যে ইট ইজ লাইক ফেয়ার যে আপনি তো করতেই পারবেন। হ্যাঁ, তো ধরেন আপনাদের আপনি যদি একটা কোর্স স্পেশালিস্ট অথবা এক্সপার্ট হন, দেখবেন যে আপনি যদি কোনো জায়গায় সিভি সাবমিটও করেন দেখা যাবে ইজিলি আপনার ডাকতেছে যে না তার একটা ইয়ে আছে, মানে প্রবলেম সলভিং এরিয়া আছে। ঠিক আছে, আপনি যদি যতই প্রবলেম সলভার হন আপনার তো ভাই প্রুফ থাকা লাগবে। ঠিক আছে, এমন আপনার একটা কোম্পানি অ্যাপ্লাই করে কমপক্ষে 200 300 500 1000 বলে মনে অ্যাপ্লাই করে। তো আপনার যখন এই ক্রাইটেরিয়া গুলো আছে তখন আপনার ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, ব্যাপারটা সবাই তো আপনার সিএসসি ইঞ্জিনিয়ার, সবাই তো আবার অনেক আছে তো অন্য বাইরে থেকেও আসছে। তো কাকে ও দেখা যাচ্ছে সবারই মোটামুটি সিজিপিএ সেম, কিন্তু ডিফারেন্সিয়েটটা করবে কেমন?
সবাইকে কি 500 1000 পোলাপান কি আর ইন্টারভিউতে কল করা সম্ভব? এই ডিফারেন্সিয়েশন জায়গাটা এইটাই যে আপনি 10টা পোলাপান থেকে আগাই আছেন, আপনি প্রবলেম সলভ করতে পারেন এবং আপনার রেটিং আছে, মোটামুটি একটা মডারেটেড রেটিং আছে। তো এই যে কোম্পানি আর এর থেকে বেশি কি কি চাই বলেন? এই হচ্ছে কেস। তো দেন আর বলেন এখন, অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন, কি দেখতে চান? ভাই Deep 2 1 এগুলি কি 4 3 থেকে কঠিন হয় না? D1 অনেক কঠিন আর কি। মোটামুটি আপনার যারা এক্সপার্ট ইয়া ক্যান্ডিডেট মাস্টার লেভেলে তারা আসলে D1-এ পার্টিসিপেট করার মতো এবিলিটি হয়। তো আপনি চাইলেই D1-এ পার্টিসিপেট করতে পারেন না, কিন্তু D2 পর্যন্ত সবার জন্য ওপেন। ঠিক আছে, বলেন দেন। কি আমাকে হোয়াইট বোর্ড দেখা যায় নাকি? কি তোমার হোয়াইট বোর্ড দেখতে পান? হ্যাঁ ভাইয়া দেখা যায়। সো ঠিক আছে, চলো বলেন আরো কোনো কোশ্চেন থাকলে বলেন, তাহলে আমি হোয়াইট বোর্ডে ড্র করে হলেও কিছু বুঝাই দিচ্ছি। রিকার্সিভ ফাংশন আমি মনে হচ্ছে না আজকে বোঝানোর সময় হবে, ওটা বুঝতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো আমি বলেন পেয়ার নিয়ে কেউ জানতে চাচ্ছিলেন? ঠিক আছে, পেয়ার পেয়ার জিনিসটা এরকম না, ধরেন আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আপনি ধরেন চিন্তা করলেন যে আমি একটা ভেরিয়েবল রাখতে চাই, একটা ভেরিয়েবল, তো ধরেন আমি একটা ভেরিয়েবল লিখলাম ইন্টেজার। ইন্টেজারের কাজ হচ্ছে কি আপনার শুধু একটা ভেরিয়েবল রাখি, ধরেন এ ইকুয়াল 5 লিখলাম, হ্যাঁ, সো সে 5 স্টোর করে রাখলো। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি এমন একটা ভেরিয়েবল থাকতো সেটা আসলে দুইটা ভেরিয়েবল কন্ট্রোল করবে, 5 ধরেন 6, দুইটাই স্টোর করবে। তো ধরেন 5 এবং 6 তো লিখলাম না, আপনার অনেক সময় মনে হতে পারে না শুধু দুইটা ইন্টেজার না, একটা হচ্ছে ইন্টেজার হবে আর একটা হবে স্ট্রিং, এরকম দুইটা জিনিস সে রাখবে, এক্স ওয়াই কিছু একটা। তো এই কাজের জন্য আমরা C++ কিছু ইয়া দেয়, সেটা হচ্ছে পেয়ার। পেয়ারের মধ্যে যদি আপনি পেয়ারের ডাটা টাইপটা হচ্ছে এরকম, আমরা ইন্টেজার লিখি না, শুধু ইন্টেজার লিখে তারপর একটা ভেরিয়েবলের নাম লিখি। তো পেয়ারের এরকম ইন্টেজার তো শুধু পেয়ার লিখলে হবে না, পেয়ারের মধ্যে বলে দিতে হবে যে পেয়ার তো মানে কি দুইটা জিনিস, দুইটা জিনিসের টাইপটা কি এটা বলে দিতে হবে আপনার। হ্যাঁ, সো পেয়ার এরকম একটা ব্র্যাকেট দিয়ে তারপর আপনাকে বলে দিতে হবে টাইপ কি। ধরেন আমরা শেষ যেটা বললাম ইন্টেজার, পরটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, ইন্টেজার হবে আর নেক্সট হবে স্ট্রিং। তো এটা হচ্ছে পেয়ার। তো তারপর আপনি ধরেন ভেরিয়েবল নামটা দিবেন, ঠিক আছে, তারপর ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছেন। আপনি চাইলে ভেরিয়েবলের যদি আপনি কিছু পুশও করতে চান, এই যে পি ইকুয়াল, তখন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 আর এখানে এক্স ওয়াই দিতে পারেন। ঠিক আছে, সো এইটাও এইভাবে ইনিশিয়ালাইজ করা যায়। অথবা পি এর মধ্যে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট না দিতে চান, এখানে আসলে মেক পেয়ার নামে একটা ইয়ে আছে, মেক পেয়ার। আমি আর তো ঠিক আছে, আমি অ্যাডভান্সে যাচ্ছি না। তো এতটুকু করলে যথেষ্ট আর কি, আপনার পেয়ারটা হয়ে যাচ্ছে। ধরেন আমরা একটু এডিটরে যদি দেখি, আমি ফুল স্ক্রিনশট দিন এর জন্য। তো আই থিঙ্ক আমার এডিটর দেখতে পাওয়ার কথা। তো চলেন আমরা এডিটরে দেখি। তো আমি তোকে কি বললাম যে আমরা আসলে পেয়ার হিসেবে একটা 5 এবং একটা স্ট্রিং রাখতে চাই, হিসেবে স্ট্রিং লিখলাম। তো ধরেন আমি পেয়ার লিখলাম, পেয়ারটা হচ্ছে এটা আর এটা হচ্ছে কি স্ট্রিং। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ডাটা টাইপ, আমরা শুধু ইন্টিজার লিখি না, শুধু ইন্টিজার লিখে একটা প্যারামিটার ইয়া ভেরিয়েবল নামটা লিখি এ। তো এরকম এখানে পুরোটাই হচ্ছে কি আপনার ইন্টিজারের মতো একটা ভেরিয়েবল, ইয়া কি ডিফল্ট ফাংশন, ডিফল্ট কনস্ট্যান্ট বলা আর কি। হ্যাঁ, তো ধরেন এটার নাম দিলাম পি, পি ইনিশিয়ালাইজ করলাম। আমি চাইলে পি এর মধ্যে এখন আমি এটা পেয়ার রাখতে পারি, লাইক এই যে যেটা রাখতে চাচ্ছিলাম আর কি, এই যে এটা। তো এটা যদি আমি এখন এটা দিয়ে দিই, তো দেখা যাবে যে হয়ে গেছে। কারণ আপনার মনে হতে পারে যে পেয়ারটা আমি অ্যাক্সেস করবো কেমনে, বুঝতে পারছেন? তো পেয়ারটা অ্যাক্সেস করতে হয় পি। আপনি যদি এটা কি প্রথমটা অ্যাক্সেস করতে চান, এটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট লিখলে প্রথমটা অ্যাক্সেস হয়, বুঝতে পারছেন? তো আপনি একটা ফার্স্ট আর একটা হচ্ছে গিয়ে, আপনি ধরেন পরে এটা পরেরটা কি সেকেন্ড, তো আপনি ধরেন পি ডট সেকেন্ড লিখলে চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমি যেটা প্রিন্ট করি দেখতে পাবেন যে এই যে 5 এবং এটা প্রিন্ট করতেছে, বুঝতে পারছেন? তো আপনি এখানে ডাটা টাইপের মধ্যে যা ইচ্ছা দিতে পারেন, আপনি চাইলে দুইটা স্ট্রিংও রাখতে পারেন, পেয়ার মধ্যে দুইটা স্ট্রিং। এখন আমি যদি এটা প্রিন্ট করি, দেখেন যে এটা দুইটা স্ট্রিং রাখা যায়। এখন আপনি যদি আরো কমপ্লেক্স বানাতে চান, আমি আপনি কেউ যদি দেখতে চান বলেন, আমি এটাকে আরো কমপ্লেক্স বানাতে চাই, কেউ কি দেখতে চান আরো কমপ্লেক্স কিছু? হ্যাঁ ভাইয়া দেখান আরো জি ভাই, কমপ্লিট। জি ভাই, দেখতেছি। ধরেন আমি পেয়ার দিলাম, হ্যাঁ, পেয়ারের ভিতরে পেয়ার বানাবো, বুঝতে পারছেন? পেয়ারের ভিতরে আমি পেয়ার বানালাম। এটার মধ্যে হচ্ছে গিয়ে লাইক এরকম থাকলো, একটা হচ্ছে গিয়ে পেয়ার, এই পেয়ারের কাজ হচ্ছে গিয়ে
5 এবং 10 হোল্ড করবে, দেখেন ফরম্যাটটা এরকম এরকম করতে চাচ্ছে আর কি, 5 এবং 10 হোল্ড করবে, একটা হচ্ছে স্ট্রিং হোল্ড করবে। সো দেখেন এখন আমি যদি এটা দিয়ে দিই, হ্যাঁ, তো এটার রং হচ্ছে কেন, পি ডট ফার্স্ট নামে কিছু নাই, ফার্স্টে নিজে একটা পেয়ার, সো পি ডট ফার্স্ট, এই ফার্স্টের আবার ফার্স্ট লাগবে, হ্যাঁ, সো ফার্স্ট একটা পেয়ার, সো ফার্স্টে ফার্স্ট লাগতেছে। তো আমি কিন্তু খুবই কমপ্লেক্স, যদি কারো কাছে লাগে বোর হওয়ার কিছু নাই, মানে অনেকে জিজ্ঞেস করতে দেখাচ্ছি, হ্যাঁ, সমস্যা বুঝতে নেই। পারছি বিষয়টা। তো মানে কত কমপ্লেক্স করতে চান বলেন, মানে এই ব্যাপারটা হচ্ছে কি আপনার মনে হতে পারে যে ভাই এত কমপ্লেক্স লাগে, তো অনেক ডিফিকাল্ট কেসগুলো তো অনেক সময় লাগে, হ্যাঁ। তো এই দেখেন এই যে কমপ্লেক্স হয়ে গেছে, আপনি চাইলে এখন ধর পেয়ার রাখছি, আপনি চাইলে এটাও একটা পেয়ার দিতে পারেন, মানে আপনি এখানে বুঝছেন মানে কত গভীরে যেতে চান আর কি, পয়েন্টটা বুঝতে পারছেন। তো পেয়ার এইভাবে কাজ করে। এখন আপনি চাচ্ছেন যে এই পেয়ারের একটা কন্টেনার বানাতে চান, আমি এখন পেয়ারের একটা অ্যারে বানাতে চাই, কারণ মনে হতে পারে না আমি শুধু একটা ভেরিয়েবল তো ইয়া করছি, আমি তো চাইলে ইন্টিজারের একটা অ্যারে বানাতে পারি, তাই না? তো ধরেন আমি একটা ইন্টিজার অ্যারে বানালাম 100 সাইজের, সব ইন্টিজার হবে, তো আমি চাচ্ছি যে না, এই পেয়ার টাইপের, এই যে পেয়ার টাইপের একটা অ্যারে হবে। তো এরকম অ্যারে হইতে পারে, কারো কি মনে আছে কোনো কোশ্চেন থাকতেছে যে আমি একটা কেন মানে ডাটা রাখতেছি কেন, আমি এরকম হইতে পারে যে হাজারের ডাটা রাখতে চাই। তো কারো কি মনে আসছে যে কেমনে করতে পারি, অথবা কারো কি ইচ্ছা হচ্ছে যে রাখার মতো, রাখার ইচ্ছা হচ্ছে কারো? তো আচ্ছা, সুযোগ সমস্যা নেই। আছে, করা যেতেই পারে। আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি আপনার প্রবলেম সলভিং এর যখন শুরু করবেন সামথিং, আপনার অনেক ধরনের ইয়ে রাইজ হবে। তো দেখেন আমি কিন্তু আপনাকে একটা পথ দেখাই দিছি, কারণ আপনি বুঝতেছেন যে এখন এটাকে আরো কত ভাবে ইউটিলাইজ করা যায়, আরো দেখি একটু ট্রাই করে দেখি এইভাবে করা যায় না ওইভাবে করা যায় কিনা, তো এগুলো আপনি চিন্তা করবেন, ঠিক আছে? তো এই চিন্তার পথটাই আসলে আমরা করে দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, তো আরো আপনাদের বিগিনার ফ্রেন্ডলি থেকে শুরু করে আর কি কি হইতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা আইডিয়া দিই। তো এই হচ্ছে কেস। তো পেয়ার নিয়ে বোঝা গেছে ইব্রাহিম ভাই? জি হ্যাঁ ভাই, ভাই, বুঝতে পারছি। পেয়ার পেয়ার ব্যাপারটা কি অনেকটা আমরা যেমন সি তে টাইপ ডেটা স্ট্রাক্ট দিয়ে ভিন্ন ভিন্ন ডেটা টাইপ দিয়ে নতুন একটা ডেটা টাইপ বানাই, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, পরে সেগুলো ভ্যালু অ্যাক্সেস করতে পারি, এটা কি কাইন্ড অফ সেরকম? এই তো বুঝে গেছেন। তো আপনি যদি সিতে স্ট্রাকচার বানান, হ্যাঁ, স্ট্রাকচার বানাতে গেলে কি আপনার কষ্ট হয়ে যাচ্ছে না, মানে বারবার নতুন মানে ইয়া করতে হইতেছে না, মানে অনেক বড় কোড লিখতে হচ্ছে না বারবার, হ্যাঁ, দীপু হ্যাঁ, ভাই? হ্যাঁ। তো দেখেন এই শুধুমাত্র ছোট্ট একটা কাজ লিখে দিচ্ছে, এই ছোট্ট একটা লাইনে আবার সব হয়ে যাচ্ছে। তো নাইস না, দীপু ভাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তো এই ভাই পেয়ারের ভিতরে কি এয়ারে রাখা যাবে? আরে হ্যাঁ। আপনি দেখেন, আপনি ট্রাই করে দেখেন রাখা যায় কিনা, আমি বলবো না এই কথা, আপনি ট্রাই করে দেখেন যে আসলে রাখা যায় কিনা, এটা রান করে দেখেন। আচ্ছা ঠিক আছে। সবই পসিবল আসলে, আপনি দেখেন, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা পেয়ার থেকে অন্য কিছুতে যাই, বলেন, আমি আর বেশি সময় নাই, আপনাদের কারো আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই এয়ারের অ্যাডভান্স টপিকের ভিতরে কি কি আছে এগুলো একটু হালকা একটু যদি বলতেন। আচ্ছা, এরে অ্যাডভান্স বলতে কি, আমি জানি না লাস্ট ক্লাসে উনি কি দেখাইছেন। তো এরে অ্যাডভান্স বলতে কি, আপনার লাস্ট ক্লাসে যদি আপনাদের কিভাবে এরে ডিক্লেয়ার করতে হয়, এরে কি নিতে হয়, এগুলো দেখাই থাকে, এরে কিভাবে সলভ করতে হয় দেখাই থাকে। তো এরে দিয়ে আসলে আপনি অনেক ধরনের প্রবলেম সলভিং করতে পারেন, এবং এরে আপনি এরে বলতে কি বোঝেন এর আগে বলেন তো? অ্যারে হলো একটা ভেরিয়েবল যার ভিতর সেম টাইপের অনেকগুলো ডেটা স্টোর করা যাবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে ডেটা স্টোর করতে পারা যায়, হ্যাঁ, আমি অনেক সময় দেখা যায় যে ধরেন আপনাদের আমি একটা প্রবলেম দিই, সবাই অনেকে হয়তো বোর হতে পারে, আমি বুঝতেছি না 29 জনে কি আছে কিনা, ঠিক না আছে। ভাই কেউ বোর হচ্ছে না, যে 29 জন আছে সবাই মনে হয় আগ্রহী। ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে অনেক কিছু দেখাইতে চাচ্ছি, এখন ব্যাপারটা হচ্ছে কি সময়ের অভাবে দেখাতে পারতেছি না, প্রবলেম হয়ে গেছে এটা। কেননা আমি যদি আপনার সাথে ডিসকাস করতে চাই, দেখেন ইট ইজ নাইস ডিসকাশন, ইট ইজ লাইক মানে ফ্রেন্ডলি ডিসকাশন, তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা অনেক কিছুই বলতে পারতেছি না, অনেক কিছুই দেখাতে পারতেছি না। তো আমি আসলে এত কিছু প্রিপারেশন নিয়ে আসিনি, তো আপনারা এক্সাইটেড দেখে কিন্তু আমি অনেক কিছু দেখাচ্ছি আর কি। তো নাইস, এইরকম আগ্রহ থাকলে আসলে আপনি একটা কারো কাছ থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন, আর এটাই দরকার আসলে, শিখার জন্য আসলে কোনো লজ্জা নেই, অবশ্যই আজ করা উচিত সবকিছু। তো আপনি এখানে যারা আছেন, ধরুন আপনাদের একটা থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াই, হ্যাঁ। তো আপনার এখানে যারা আছেন সবাই চিন্তা কি করেন যে আসলে অ্যারে মানে কি, অ্যারে হচ্ছে গিয়ে শুধুমাত্র ডাটা স্টোর রাখে, তাই না? আমি ধরেন 100টা মানে অ্যারে ডিক্লেয়ার করলাম, লাইক ধরেন মানে কি একটা বললাম বুঝি, আচ্ছা, জিনিসটা লিখি, অ্যারে 100 লিখলাম, হ্যাঁ, তার মানে কি, এটা মানে কি বলেন তো? ওর ভিতরে ইন্টিজার টাইপের 100টা ভ্যালু একশো রাখতে পারবে। 100টা রাখা যাবে, তাই না? তো
এখন আপনার সবাই মনে করেন যে এটা শুধু এর মানে ডাটা রাখার জন্যই, আর কি কোনো কাজ ইউজ করা যেতে পারে এর ডারে? আমরা কি আরো কিছু ইউজ করতে পারি? চলেন আমি আপনাদের একটা প্রবলেম দিই, হ্যাঁ। তো এই প্রবলেমটা হচ্ছে লাস্ট প্রবলেম, ঠিক আছে? তারপর আমরা কোডিং কিছু দেখবো না, যদি আপনাদের কোনো থিওরিটিক্যাল অথবা অন্য কিছু থাকে আমরা বলবো, কারণ এটা প্রবলেম সলভ করতে হয়তো বা কয়েক মিনিট লাগে যাবে। আমি ধরেন আপনাদের একটা ইনপুট দিব। ইনপুটটা হচ্ছে কি, ধরেন এ, বি, জেড, সামথিং হিজিবিজি কিছুটা লিখলাম, হ্যাঁ। আমি চাচ্ছি যে আপনাকে আমি এই যে একটা স্ট্রিং দিয়ে দিব, যে কোনো একটা স্ট্রিং হতে পারে, আমি ধরেন এই কোন টাইপের স্ট্রিং হতে পারে, অথবা ইনপুট আপনি যে কোনো স্ট্রিং নেওয়া লাগতে পারে। আমি বলবো যে আপনাকে জেড এর কাউন্ট কত এটা বলতে হবে, অথবা আপনাকে বলবো যে আমি এইস এর কাউন্ট কত এটা বলতে হবে, অথবা আই এর কাউন্ট কত এই স্ট্রিং এটা বলতে হবে। তো এই কাজটা যদি আপনাকে করতে বলি, এই কাজটা আপনি কেমনে করবেন বলেন তো? আমার কোশ্চেন বোঝা গেছে বলেন? মানে আই যে কত নাম্বার ইন্ডেক্সে আছে এইটা না হলো না বের না করতে না, হবে নাকি? আই কয়টা আছে, স্ট্রিং আই কয়টা আছে, স্ট্রিং এ কয়টা আছে, স্ট্রিং এ জেড কয়টা আছে, এটা এটা আপনাকে বলতে হবে। কি যেন একটু আসতে বলতেছেন, আমি শুনি নাই। এই কেউ কি বলছেন কোনো অ্যান্সার? দুইটা লুপ চালায় সামথিং কিছু একটা যেন কেউ বলতেছেন। জি ভাই, বলছিলাম যে দুইটা লুপ চালাবো। আর হ্যাঁ হ্যাঁ, গুড। মানে দুইটা লুপ চালানো দরকার পড়ে না, আমি একটা লুপে চালাতে পারি যে, হ্যাঁ, একটা লুপেই হয়তো সম্ভব। হ্যাঁ মানে একটা না লুপ এইটা চালাই। হলো ইন্টিজার টাইপের ডেটার ক্ষেত্রে করছিলাম, তো ওইভাবেও কি ক্যারেক্টারের ভিতরে করা যাবে এটা সিতে? কি সে কথা বলতেছে? ভাই আমার মনে মানে হয় এই পারবো। আচ্ছা হ্যাঁ, সো আপনি চাইলে কি একটা লুপ চালাই বলতে পারবেন না যে মানে একটা ভেরিয়েবল রাখলেন। ভাই সরি, কাউন্ট নামে আলাদা একটা ভেরিয়েবল রেখে দেবো, আর দুইটা ইন্ডেক্সে ভ্যালু যদি সেম হয় তাহলে কাউন্টের মান বেড়ে যাবে। হ্যাঁ এভাবে এই তো। আপনি সামনে সো আপনি আমি যখন আপনাকে যেটা মান বলবো যে আই এর ভ্যালু কত সামথিং, লুপ চালাই মানে, ঠিক আছে বুঝছেন? সো ওইটা করতে বলবো, ঠিক আছে। কিন্তু ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম যে আপনার কাজটা হচ্ছে গিয়ে আহ, আমি আপনার কাছে কখন কোনটা জানতে চাবো এটা আপনি জানেন না। হতে পারে যে আপনাকে বলবো যে আমি 26টা ক্যারেক্টার 26টাই প্রিন্ট করেন, 26টারই কাউন্ট প্রিন্ট করেন। তখন কি একটা ভেরিয়েবল দিয়ে হবে? তখন কি 26টা ভেরিয়েবল লাগতে পারে না? জি ভাই। ধরেন এখন তো 26টা ক্যারেক্টার বলে এরকম, ও মাঝে মাঝে দেখা যেতে পারে জিনিসটা আরো বাইরে যেতে পারে, অনেক বড় হয়ে যেতে পারে, তাই না? তো ধরেন 26টাই, ধরেন 26টা ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করতে চাই একটা একটা করে, এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, তাহলে কি এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে না একটু? জি হ্যাঁ, ভাই, এখন কমপ্লেক্স। আপনি কি এটা চিন্তা করেন, আমি যদি কোনোভাবে 26টা ভেরিয়েবল নিব আমি, 26টা ভেরিয়েবল ডিক্লেয়ার না তাহলে করে, একটা অ্যারে নেওয়া যায় ভাই। এই তো নাইস। এইটা আর কি, মানে আমি ওইদিকে যাচ্ছি। তো মানে 26টা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমি একটা কিছু করতে চাই, ঠিক আছে? এখন যারা আছেন তারা কি বুঝতেছেন যে কিভাবে আমি জিনিসটা করতে পারি? এর তো কিন্তু অ্যান্সার দিয়ে দিছে। সো আমি ডাইরেক্ট এর মধ্যে না যাই। সো দেখেন, আমি যখন ইন্টেজার ধরেন কাউন্ট, এ কি করে, সিএনটি একটা ভেরিয়েবল, সে সিএনটি কাজ হচ্ছে কাউন্ট রাখে, হ্যাঁ। সো ধরেন আমি 30 সাইজের নিলাম। সো এই দেখেন 30টা সে কিন্তু ফাঁকা ঘর বানাই ফেলছে। সে কিন্তু এই 30 মানে কি, সে কিন্তু 30টা ফাঁকা ঘর আছে আমার কাছে, হ্যাঁ। সো আমি কিন্তু চাইলে এই সি, আমি একটু আগে কি করতাম, ইন্টেজার এ এর কাউন্ট ধরেন আমি এ কাউন্ট একটা ভেরিয়েবল বানাইতাম, এ এরকম একটা বানাইতাম, তারপর বি কাউন্ট বানাইতাম, তারপর সি কাউন্ট বানাইতাম, এইভাবে বানাই বানাই 26টা বানাইতাম। এখন আমি কি চাইলে এই যে, আমি কি ধরেন আমি ধরে নিলাম যে এ শুরু হয় 0 থেকে, 0 হচ্ছে ওর পজিশন। তো আমি কি চাইলেই এখান থেকে সিএনটি 0 নাম্বার ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে পারি না? আমি চাইলেই 0 নাম্বার ইন্ডেক্সকে সিএনটির কোনো কিছু ভেরিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করাতে পারি না? পারি কি? জি ভাই, পারি। তাহলে কি এটা একটা হ্যাঁ। ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারতেছি না আমি? হ্যাঁ। তাহলে কি আমার 26টা এরকম ভেরিয়েবল, এখন তো 30 লিখছি, তাহলে কি 30টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার আছে আমার, বলেন তো? না ভাই। তো দেখেন, সুন্দর লাগছে আমরা ডাটা ইনপুট বা ডাটা স্টোর করি, সুন্দর লাগছে যে আপনি একটা প্রবলেম সলভ করার জন্য একটা এরে কিভাবে চিন্তা করতেছেন। আর পয়েন্টটা বুঝতে পারছেন? যদি আমি ধরেন একটা, আমি এটা কিভাবে লিখবো আর কি, মানে আমি যাই, এসটা হচ্ছে একটা স্ট্রিং। সো আমি একটা স্ট্রিং ইনপুট নিব। সো int i = 0, যতক্ষণ পর্যন্ত এস এর সাইজ দেওয়া আছে। তো এত যদি কেউ আমার সিনট্যাক্স না বুঝে থাকেন কোনো সমস্যা নাই, এটা এখনই বুঝতে হবে না আপনার, শুধু আইডিওলজি বোঝেন কি করতেছি, হ্যাঁ। তো আমি প্রত্যেকটা স্ট্রিং এর ক্যারেক্টার বের করে আনতেছি।
তো ধরেন আমি ক্যারেক্টার এ হচ্ছে কি মানে টেম্পোরারি এটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা স্ট্রিং এর ক্যারেক্টার বের করে আনে লুপ চালাইয়া। তো ধরেন মানে আপনার এই যে অ্যাক্সেস করতে যাবেন, এই ইন্ডেক্সটা তো হচ্ছে কি একটা ইন্টেজার, আপনি কি ক্যারেক্টার এটা ইন্ডেক্স ইউজ করতে পারবেন? এটা করা তো কঠিন, তাই না? তো আমি তো চাইলে ক্যারেক্টার লিস্টিং ইউজ করতে পারি না। তো এখন আপনাকে যদি বলি যে ক্যারেক্টার এ এর জন্য আমি ধরতে চাই যে এটার শুরু হয় জিরো থেকে, তাই না? এ হচ্ছে জিরো, তো বি হচ্ছে কি ওয়ান, সি হচ্ছে কি টু, জেড হচ্ছে কি 25। এটা আমি কেমনে করতে পারি বলেন তো? একটা ক্যারেক্টার দিয়ে দিলে কেউ কি জানেন এর ভ্যালু নাম্বারটা কিভাবে বের করতে পারি? হ্যাঁ সম্ভবত আনছি না, আচ্ছা ঠিক কিছু আছে, একটা এরকম আমি ছিল। এই জিনিসটা বলে দেই, আমি সময় না নেই। ধরেন নাম্বারটা আমি জানতে চাই, হ্যাঁ, যে ক্যারেক্টারটা নিব, ধরেন ক্যারেক্টারটা হচ্ছে কি SI। এখন আমি ধরেন আপনারা ম্যাথে অথবা ইন্টারমিডিয়েট পড়ে আসছেন, যে কোনো কিছু ডিফারেন্স কিন্তু একটা নাম্বার, তাই না? তো আমরা যখন এটা থেকে যদি আমি এটা এস ডিফারেন্স করি, এ জিরো। হ্যাঁ, তো আমি যদি এ থেকে এই যে এই ক্যারেক্টারটা থেকে যদি এ সবসময় মাইনাস দেই, তাহলে কি এই ক্যারেক্টারটা যদি এ হয় তাহলে কি ডিফারেন্সটা কত হবে? জিরো হবে না? বি হইলে যদি বি হয় আর এ হচ্ছে কি একটা মানে এটা যে আস্কি ভ্যালু এবং এটা যে আস্কি ভ্যালু দুটো মাইনাস হয়, তখন বুঝতে পারছেন যেটা মাইনাস হওয়ার কারণে তা আমি সংখ্যাটা পাই। আস্কি ভ্যালু নিয়ে কোনো আইডিয়া আছে কারো? আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি হ্যাঁ এখন ভাই বলি। ওইটাই তো বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তো দুইটা আস্কি ভ্যালু ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এ থেকে যখন করব তখন ডিফারেন্স সহজে পেয়ে যাচ্ছি। এবং আমি যে সিএনটি নামে এটা এরে রাখছি, সো এর এর মধ্যে যে নাম এটাকে আমি শুধু প্লাস প্লাস করতেছি, তার মানে কি আমি এটা কাউন্টটা বাড়াচ্ছি। সো আমি যদি যখনই আমার দরকার পড়তেছে, এখন যদি কেউ বলে যে বলো তো এখানে বি এর, আমি একটা ক্যারেক্টার দিলাম যে বি, ক্যারেক্টার বি, ক্যারেক্টারটা ধরেন বি লিখলাম, সমস্যা নেই, ভেরিয়েবল নামও বি, ক্যারেক্টার বি, এটা কাউন্টটা করো বলো তো। তো শুধু আপনি কি করবেন, তো আপনার কাজ হচ্ছে সিএনটি এটার মধ্যে যাওয়া, এই যে বি হচ্ছে ক্যারেক্টারটা মাইনাস এ, তাহলে এই ইন্ডেক্সে যে ভেরিয়েবলটা পাবো সেটাই কিন্তু হচ্ছে কি আমার, আচ্ছা সরি সরি আমি হিন্দি যেটা গার্বেজ কিছু একটা আসবে, কারণ আমি তো ইনপুটে নিয়ে নিই। ইট ইজ নট লাইক দ্যাট। সো এ বুঝতে পারছেন যে এখানে আসলে আমি কি করতেছি? তো আমি একটা ইনপুট নিব। আচ্ছা আমি যদি লিখেও ইনপুট কি হবে দেখি তো, বি 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 এ, আচ্ছা আমি প্রিন্ট, আচ্ছা এটা গার্বেজ কিছু একটা আসছে কারণ আমি ওই ইয়া করিনি। তো পয়েন্টটা বুঝতে পারতেছেন যে আমি এখন আসলে কি করতে চাইতেছি? যে আমি একটা চিজ নিচ্ছি, একটা প্রিন্ট দিচ্ছি, মানে আমি চাইলেই আমার আসলে মূল জিনিসটা বোঝানোর ইয়েটাই ছিল যে এটাই যে আমরা চাইলে যে কোনো একটা ক্যারেক্টারকে, আমরা আসলে যে কোনো একটা ক্যারেক্টারকে কিন্তু এখানে ইন্ডেক্স হিসেবে চিন্তা করতেছি এবং ওইটাকে ওইটা ভেরিয়েবল হিসেবে বানিয়ে ফেলতেছি। আমি এটা পুরা এরাটা একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করতেছি, মানে অনেকগুলো মাল্টিপল ভেরিয়েবল চিন্তা করছি। আমি চাইলে এখানে অনেক বড় একটা কিছু লিখে ফেলতে পারি, হ্যাঁ। তো এই টার্মিনোলজি যেটা বুঝালাম এটাকে বলা হয় একটা ম্যাপ। ম্যাপ জিনিসটা একটা আলাদা একটা টার্ম। তো ম্যাপের টার্মিনোলজি গুলো আপনাকে বুঝাইলাম, ঠিক আছে? সিম্পল একটা ক্যারেক্টার মানে এরে দিয়ে আসলে আমরা ম্যাপ ইমপ্লিমেন্ট করতে পারি, বুঝতে পারছেন? তো সি প্লাস হচ্ছে ম্যাপ নিয়েও আর অনেক কথাবার্তা আছে, ম্যাপের অনেক জিনিসপত্র আছে। তো এই হচ্ছে অবস্থা। সো অ্যাডভান্স এরে অথবা অ্যাড এর মানে ম্যানিপুলেশন কেমনে করা যাইতে পারে এসব নিয়ে বোঝা গেল যে আমরা আসলে এরে দিয়ে আরো কত কিছু করতে পারি, বুঝছেন ইব্রাহিম ভাই? জি ভাই বুঝতে পারছি। তো এই দেখেন দিন শেষে আপনি কি বুঝতেছেন, এরে তো একটা সিম্পল টপিক, কিন্তু আপনার থিঙ্কিং দিয়ে আপনি এটাকে কত ভাবে ইউজ করতে পারেন, তাই না? জি ভাই। তো এটা কি হচ্ছে, আপনার টাইম কমাচ্ছে, টাইম ইউজিবিলিটি কমাচ্ছে। এবং এখন তো ধরেন আপনার টাইম কমপ্লেক্সিটি যদি আইডিয়া না থাকে, ক্লাসে হয়তো টাইম কমপ্লেক্সিটি পড়াইছে, মেমোরি কমপ্লেক্সিটি পড়াইছে, এটা কিন্তু আপনার টাইম কমপ্লেক্সিটি কমাচ্ছে। আপনি যদি এটা শুধু ভেরিয়েবল দিয়ে করতে চাইতেন তখন দেখা যেত যে আপনার নেস্টেড লুপ চালাতে হচ্ছে অথবা সামথিং কিছু করা লাগতে পারতেছে, হ্যাঁ। তো যদি আপনি ভেরিয়েবল একটা রাখতেন অথবা সামথিং কিছুটা করতেন তখন দেখা যেত নেস্টেড লুপে পড়ে যেত, টাইম বাড়া যেত। তো দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার টাইমটা কমাই দিচ্ছে, ঠিক আছে? তো এত অ্যাডভান্স এখন বুঝতে হবে না, অ্যাটলিস্ট তো ফিল করতে পারছেন যে এর দিয়ে আমরা আসলে কত কিছু করতে পারি। জি ভাই বুঝতে নাইস। পারছি। তো বলেন, নেক্সট কোনো কোশ্চেন থাকলে বলেন। আমাদের ভাই সবার কিন্তু, টপিকের বাইরে একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, আমি এখন তো আর কোড দেখাচ্ছি না, আর এখন তো কোডের কিছু বললেন না কারণ আমাদের সময় অনেক নিয়ে নিছি। তো কোডের বাইরে আপনি কেরিয়ার রিলেটেড থেকেও যা হোক সব বলেন। আচ্ছা একজন কোশ্চেন করছে এটা কোন আইডি, হ্যাঁ মানে এটা হচ্ছে কি সাবলাইম, আর আমাকে পার্সোনাল মেসেজ দিয়েছে আর কি। তো সাবলাইম আর
আর আমার এটার মধ্যে হচ্ছে কি ডাইরেক্ট মানে কিছু পাইথন স্ক্রিপ্ট লেখা আছে, সো সবসময় রান করতে থাকে আন্ডারউডে। সো সাথে সাথেই আমাকে কোনো এরর করলে সাথে সাথে বলে দেয়, আমাকে কম্পাইল দিতে হয় না। হ্যাঁ, সো অটো কম্পাইল হতে থাকে। এটা করা যায়, সো এটা আমি সাবলাইম ইউজ করি আর কি। এই তো। হ্যাঁ, ইব্রাহিম ভাই বলেন। ভাইয়া ম্যাকের জন্য কোন এডিটর ইউজ করব? কিসের জন্য? ম্যাক। ম্যাক। তো জি ভাই। আমি আমার ম্যাকের জন্য মানে ব্যাপারটা যে সেট করতে কষ্ট, তো অনেক সময় ভিজা যে ভিএস কোড আছে আমার, কিন্তু অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, মানে তো অনলাইন এডিটর ইউজ করেন, অনলাইন এডিটরে তো প্রিপারেবল। এডিটরে অনলাইন এডিটরে সুন্দর মতো করা যায়, তাহলে অনলাইন এডিটর ইউজ করতে পারেন। যে ডুডল আছে, আরো কিছু কোড এডিটর আছে। তো আমার এক ফ্রেন্ড ছিল যে সব সময় সে অনলাইন এডিটর ইউজ করতো, সে কখনো মানে এইসব ইনস্টলের মধ্যে নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ম্যাকের জন্য আমি ইউজ করি আর কি, আপনার ওই মানে অনলাইন ভাই। ইউজ করি। বলেন। ইব্রাহিম, জি স্যার। তুমি এক্সকোড ইউজ করতে পারো তো। আচ্ছা স্যার, ঠিক আছে। ও এক্সকোডে সি হ্যাঁ প্লাস হ্যাঁ প্লাস হ্যাঁ। এর লাইব্রেরি সাপোর্ট আছে, সি প্লাস প্লাস সি এর লাইব্রেরি সাপোর্ট আছে। হ্যাঁ স্যার ঠিক বলছে আর কি। হ্যাঁ মানে ম্যাকে কিন্তু আবার এক্সকোড দিয়ে করা যেতে পারে, ওখানে সাপোর্ট আছে। কারণ ওখানে একটু অন্য টাইপের কিছু ভেরিয়েবল মানে এডিটর আনার টাপ, তার থেকে স্যার যেটা বলছেন, হ্যাঁ আমার এটা ভুলে গেছিলাম, এক্সকোড আপনি ইউজ করতে পারেন চাইলে। Yes. স্যার ঠিক আছে। আমারও তো ভিএস কোড রান হচ্ছে না কোনোভাবেই, মানে আমার ল্যাপটপে। যেহেতু অনলাইনে যে রিপ্লিট নামে একটা কি আছে, ওখানে কোনোমতে আচ্ছা, চালাচ্ছি এখানে। বুঝতে পারছি। তো অনেক ধরনের অনলাইন যা এডিটর আছে আপনি ওগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ বলেন, আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই ওই যে সি প্লাস প্লাসে আলাদা আলাদা কিসের জন্য আলাদা আলাদা হেডার ফাইল ইউজ করতে, তো একটা দেখলাম কি একটা মাত্র হেডার ফাইল ইউজ করলে আর সবগুলো হেডার মানে হেডার ফাইল ওর ভিতরে ইনক্লুডেড থাকে। হ্যাঁ তো হ্যাঁ। এটার সুবিধা অসুবিধা কিংবা ওইটা আচ্ছা কেন আচ্ছা, কোথায় ইউজ করতে হয়, এটা একটু সম্পর্কে একটু হালকা বলেন। আমি কি এটা মানে অ্যাডভান্স লেভেলে বলবো নাকি নর্মালি বলে দেবো, বলেন কোনটা জানেন আপনি? আপনি একটু অ্যাডভান্স লেভেলেই বলেন, আচ্ছা নর্মালটা আমি হালকা পাতলা একটু দেখছি। আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, ওটার নাম হচ্ছে বিস এসটিডি সি প্লাস প্লাস ডট এ সামথিং একটা। হ্যাঁ, তো এখন ওটা ইউজ করলে দেখা যায় যে সি প্লাস প্লাস যত প্রয়োজনীয় যত লাইব্রেরি আছে সব সে ইনক্লুড করে। এখন এটা হচ্ছে কি নর্মাল ধারণা, আইডিয়া। কিন্তু এমন না যে সব করে, হ্যাঁ অনেক কিছু আছে করে না। তো ওগুলো আসলে আপনার কমপ্লেক্স সিনারিওতে আরো কিছু ইনক্লুড করা লাগতে পারে, ওটা অন্য কেস। আর আপনি যদি প্রবলেম সলভিং আর সামথিং এইসব কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আইডিয়া বলেন, ব্যাপারটা হচ্ছে কি বিএসএসডি একটু এম, মানে আপনি একটু আমি কি বললাম, দরকারি অদরকারি আননেসেসারি সব লাইব্রেরি সে ইনক্লুড করে, তাই না? হ্যাঁ, সবগুলো যদি ইনক্লুড করে সব প্রায় ইনক্লুড করে, বেশিরভাগই যেগুলো লাগে। যদি এত কিছু ইনক্লুড করে, সেটা যখন আমরা একটা প্রোগ্রাম চালাই, এটা একটু হেভি হয়ে যাচ্ছে না? এবং এটার একটু দেখা যায় যে রান টাইমে একটু সময় বেশি নেয়। পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো ওইটাকে ফাস্টার করার কিছু ওয়ে আছে, মানে এটা সি ইন সি আউট এর একটু ফাস্টার করার কিছু ওয়ে আছে, এটা অন্য কেস। কিন্তু অ্যাডভান্স সাইড থেকে যদি আপনি বলেন, তো ব্যাপারটা হচ্ছে ওইটা ইউজ করার থেকে আপনি যদি কোন হেডার ফাইলটা ইউজ করা উচিত, কোনটা যদি না উচিত, এটা যদি আপনি দেখে দেখে করেন, তাহলে ব্যাপারটা হচ্ছে কি আপনার ইজি হয় এবং আপনি জানতে পারবেন যে কোন হেডেরটা ইউজ করা উচিত। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি বিএসএসসিডি করলেই তো ভালো, আমি সব পাচ্ছি, এত হেডেক করা লাগতেছে না। না, হেডেক করা লাগবে কখন জানেন? আপনি যদি স্যামসাং ইন্টারভিউ দিতে যান, আপনাকে তখন কোড করতে হবে, হ্যাঁ কন্টেস্টের মতো প্রবলেম সাবমিট দিতে হবে। স্যামসাং এ কিন্তু আপনার আবার এই বিএসএসসিডি এগুলো সাপোর্ট করে না, তখন আপনাকে ধরে ধরে সি প্লাস প্লাস এর জন্য হেডার ফাইল এড করতে হবে। তখন গিয়ে অনেকে কম্পিটিটিভ প্রোগ্রামাররা ধরা খায় যে সারা জীবন তো বিএসএসসিডি ইউজ করে আসছি, এখন আমি এটার জন্য যে কমন একটা লাইব্রেরি ছিল এটা মনে করতে পারতেছি না। তো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে বিগিনার লেভেলে আসলে সবকিছু জানা উচিত। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন কন্টেস্ট করবেন, তখন ধরেন এত হেডেক নেওয়ার কিছু নাই, তখন বিএসএসসিডি চালা দিবেন, সমস্যা নাই। কিন্তু টার্মিনোলজি গুলো জানতে হবে আর কি। হ্যাঁ, হেডার ফাইল কোনটার কাজ কি, কোনটা অ্যাড করতে হবে কেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বলেন, আর কোনো কোশ্চেন? ভাই আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন করেন, সমস্যা নেই। সি প্রোগ্রামিং এ তো ওই যে ম্যালক ক্যালক হ্যাঁ মানে হ্যাঁ মেমোরি ম্যানেজমেন্টের জন্য যেটা ইউজ করতাম, সি হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস ও কি সেম ওইটা ইউজ করতে হ্যাঁ হয়? হ্যাঁ ইউজ করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওটা ইউজ করলে কি সমস্যা হয় বলেন তো? ব্যাপারটা হচ্ছে আপনার ডায়নামিক ভাবে আপনি ব্যাপারটা হচ্ছে সিতে, সিতে কিন্তু ডাইনামিক ভাবে আপনি কিন্তু মেমোরি অ্যালোকেট করতে পারেন। হ্যাঁ, তো এই এমএলক ক্যালক রিয়ালক এগুলো দিয়া, অথবা লিঙ্ক লিস্টে আপনি চাইলে অ্যাড করতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপার আপনি দেখবেন যে এগুলো করলে দেখা যায় আপনার মেমোরিটা আবার ফ্রি
এই একটা হ্যাসেল থাকে, তাই না? নাহলে কিন্তু মেমোরি হ্যাঁ লিক হওয়ার একটা চান্স থাকে। আপনাকে ক্লাসে মনে পড়েছিল এরকম কিন্তু এরকম ফ্রি করতে হবে মেমোরি। কিন্তু সি প্লাস প্লাসে দেখা যায় আপনি চাইলে এগুলো করতে পারেন, তখন আপনি ফ্রি নামে একটা ফাংশন আছে, এগুলো করতে পারেন। কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ দেখা যায়, প্রবলেম সময় দেখা যায় যে আপনি অনেক সময় দেখা যায় এর সাইজ কত এটা জানেন না আগে থেকে, তখন আপনাকে ডাইনামিক ভাবে এটাকে ইনিশিয়ালাইজ করা লাগতে পারে। তখন কি আপনি এই লিঙ্ক লিস্ট অথবা এগুলোতে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, তখন আপনার টাইম কনজিউম হবে না, অনেক বেশি যাবে না টাইম? হ্যাঁ সো ভাই, টাইম ওই একটু বেশি ওই সময় যাবে। যদি আপনার মনে হয় যে না, আমার যদি এটা কিছু থাকতো, এমন যদি একটা কন্টেনার থাকতো অথবা একটা অ্যারে থাকতো যে আসলে সাইজ বলে দিতে হয় না, ডাইনামিক ভাবে সাইজ বানায় নেয়, এরকম যদি থাকতো তাহলে সুবিধা হইতো। এরকম কিছু ফিল হয়? হয় ভাই। তো চলেন লাস্ট টাইম আমি একটু কোড এডিটরে যাই, দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। হ্যাঁ, তো সবাই কি আমার সাথে আছেন নাকি ক্লাসে জয়েন করে চলে গেছেন? হ্যাঁ ভাই, 26 জন আছে এখন 29 জন থেকে। এই আপনারা রেজিস্ট্রেশন করেছেন 270 জনের মতো, এরকম 26 জন মাত্র হয়ে গেছে যারা একটু শিখতে চায় আর কি। হ্যাঁ, তো ধরেন ভেক্টর আইএনটি এটা হচ্ছে কি একটা ভেক্টর, আমি তো ভেক্টর কিছু বুঝতে হবে না, মনে করেন যে ডাইনামিক একটা অ্যারে। হ্যাঁ, ধরেন আমি এটা সাইজ জানতে চাই। তো আমি যদি এটাতে অ্যারে একটা ধরেন, যার কোনো সাইজ বলে দেই নেই, তো এই যদি সাইজ অথবা কিছু রাখিও নাই, তাহলে এটা সাইজ কত হওয়া উচিত বলেন তো? 8 মেবি। 0 হওয়া উচিত না, কারণ আমি তো কিছু রাখিই নাই। ধরেন আমি এটার মধ্যে কিছু রাখতে চাই, হ্যাঁ, এটাকে বলে পুশ ব্যাক অর সামথিং। তো আমি যদি ধরেন ডাইনামিক ভাবে 10 রাখতে চাই, তো আমি ধরেন আরো কিছু ভেরিয়েবল রাখি। তো ধরেন বি এটা রাখলাম, এখানে কিছুটা রাখলাম। তো এটা সাইজ কত হয়ে যাবে এখন? দেখেন 3 হয়ে গেছে। আমি চাইলে এটার মধ্যে কি আছে এটাও আমি অ্যাক্সেস করে লিখতে পারি। হ্যাঁ, ধরেন সি আউট ভি, মানে জিরোতে কত কে আছে, ওয়ানে কি আছে, এটা প্রিন্ট করতে চাই। দেখবেন যে দেখেন এই যে 3 তো সাইজ এটা প্রিন্ট করছি, আর 10 এবং 210 দেখেন এটা নর্মাল একটা অ্যারের মতো আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। কিন্তু এই অ্যারে থেকে আপনার বলে দিতে হয়েছে যে এর সাইজটা কত হবে, ইনিশিয়ালি বলে দিতে হয়েছে, এখানে আপনার অ্যারেতে বলে দিতে হয়েছে এখানে। বুঝছেন? না ভাই, এই জায়গায় তো বলা লাগেনি ভাই। এই হচ্ছে কি আসলে ফ্লেভারটা আর কি, মানে এরকম আরো অনেক এই মানে লাইফ ইজি জিনিসপত্র আছে। তো এইগুলো হচ্ছে কি আপনার লাইফ ইজি করে দিবে। তো এখানে দেখেন আপনার ডাইনামিক ভাবে একটা অ্যারো নিতে পারতেছেন, কিন্তু আপনার ফ্রি করার অথবা মানে মেমোরি রিলিজ করার কোনো চিন্তা করা লাগতেছে না, এটা ডাইনামিক ভাবে রিলিজ করে দেয়। অথবা আপনার এগুলো নিয়ে হেডেক করা লাগতেছে না। প্রোগ্রামিং আপনি যখন কম্পিউটার প্রোগ্রামিং টাইমিং, আপনার টাইমটা খুবই ম্যাটার। ওই সময় যদি আপনার এই অন্য কিছু হাবিজাবি চিন্তা না করে যদি এটা ইউজ করতে পারেন, আপনার সময় অনেক কমায় দিচ্ছে না, এবং খুব ইফিসিয়েন্টলি ইউজ করতে পারতেছেন। আর এটার কমপ্লেক্সিটি একদম সেম এর মতোই কাজ করে। হ্যাঁ, হ্যাঁ সামির ভাই, সামির ভাই বলেন। আচ্ছা ঠিক আছে। তো এই তো আলোচনা। আর কেউ কিছু বলবেন? বলেন। এইবার বুঝতে পারলাম সবাই কেন সি প্লাস প্লাস এ হলো প্রবলেম সলভিং করে। হ্যাঁ ঠিক আছে। তো আমি কিন্তু আমার প্রথম ক্লাসে সি থেকে সি প্লাস প্লাস কেন একটু বেটার, মানে আমি কিন্তু এটা বলি না যে সি খুবই এফিশিয়েন্ট না। হ্যাঁ, তো সি আর সি প্লাস প্লাস এর কমপ্লেক্সিটি একদম সেম, দুইজনে নাইস নাইস ফাস্ট। ঠিক আছে, অনেক কেসে দেখা যায় সি অনেক ফাস্ট। হ্যাঁ, তো ওটা খুবই নেগলিজেবল। কিন্তু সি প্লাস প্লাস আপনাকে মানে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আমি কিন্তু এটা প্রথম ক্লাসে পড়াইছি। আর এটা হচ্ছে কি আপনার ওয়ার্ল্ড টপ ক্লাস প্রোগ্রামাররা সি প্লাস প্লাস ইউজ করে, এবং এটা সাপোর্টও বেশি, এবং প্রবলেম সলিউশনও এটার মধ্যে বেশি। তাহলে আপনাকে তো এটা অ্যাডপ্ট করা উচিত, তাই না? বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। তো আমরা মনে হয় আর কোশ্চেন না নেই, আমরা লাস্টের দিকে চলে আসি। তো এই হচ্ছে কি আসলে আমাদের এই যে 3 দিনের মোটামুটি যে আপনাদের মোটামুটি আইডিয়া দেওয়া যে প্রবলেম সলভিং জগৎ নিয়ে আপনাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করা, যে না আমরা আসলে আরো কিছু ওয়ার্ল্ডে কিছু আছে যেখানে আসলে আমরা শিখতে পারি, এবং শিখে আরো মানে ইফিসিয়েন্টলি ইউজ করতে পারি। হ্যাঁ, এই জিনিসটা আসলে আপনাদের এটা কিক স্টার্ট দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে কি আসলে আমাদের লক্ষ্যটা। কেননা এই 2 ক্লাসে 3 ক্লাসে আসলে আমরা কোনো কিছুই শিখাতে পারি না। মাত্র 2 ঘন্টায় যদি অনেক কিছু শেখার পসিবল হইতো, ধরেন প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস, মানে এবারে 1-1.5 ঘন্টা 3 ঘন্টায় তো আসলে এত কিছু শেখানো সম্ভব না। হ্যাঁ,